প্রায় 72 লক্ষ টাকা এখানে কিন্তু স্যাংশন হয়েছে, সেটারও কাজ হবে। আর তাছাড়া এখানে যে বিলিয়নিয়ার বিষয়ে বলা হয়েছে 2025-26 ফ্লাড প্রোটেকশন 1880 মিটার, এটা কিন্তু হাতে নেওয়া হয়েছে। এবং 2026-27 এটা যে প্ল্যান হয়েছে প্রায় 5,300 মিটার, এই কাজটাও হাতে আছে, করবে। তিনি আমরা বিষয়ে যে কথা হয়েছে আমাদের মাননীয় কল্যাণী রায় সাহারাই মহোদয় বলছেন যেটা, সেটাও কিন্তু ফ্লাড প্রোটেকশন 2025-26 3,870 মিটার has been taken up, আর 2022 থেকে 2024-25 প্রায় 1,290 মিটার সেই কাজটাও কিন্তু হাতে নেওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে বাঁধের যে বিষয়, সেটারও কিন্তু অলরেডি এই বিষয়ে আলোচনা হয়েছে, এবং এখানে আলোচনা হয়েছে, কিন্তু ওই জায়গায় যে ইরোজন হয়েছে, ইরোজনের বিষয়ে কিন্তু মেইন কোশ্চেনটা এখানে ইরোজন ছিল। হাওড়া বাঁধ অলরেডি অলরেডি অনেক জায়গায় নষ্ট হয়েছে, সেটাও প্রায় 20 কোটি টাকার স্যাংশন হয়েছে, এবং সেইভাবে কিন্তু স্যাংশন ফর ল্যান্ড অ্যাকুইজিশনের বিষয়টা রয়েছে। তো হ্যাঁ, সেটারও কিন্তু কাজ হচ্ছে, কাজে আপনার সব। আর এখানে আমার কাছে পুরো লিস্ট আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবার ফ্লাডের বিষয়ে এখানে 58, মানে মোটামুটি 58টা কনস্টিটিউয়েন্সি কিন্তু মানে এফেক্টেড হয়েছে। তো যদি বলেন তো সব আমি এখানে একটা একটা করে একদম শিবনাথ থেকে শুরু করে আমি কাঞ্চনপুর অব্দি সব জায়গায় আমি বলতে পারি। অর্থাৎ মোট ডিউরিং ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 টু 2025-26 এই যে 4 বছর ইরিগেশন ওয়ার্ক ডান ফর এ লেন্থ অফ 83.74 কিলোমিটার, ইনকারিং এক্সপেন্ডিচার ফর রুপিস 318.79 crore। আর বাকি যদি কিছু থাকে আমি লিখিত আকারে যদি দেন আমি কথা বলবো। আর এখানে আধিকারিকরা আছেন, ওনারা তো পয়েন্ট আউট করছেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন অনারেবল মেম্বার জাদুল্লাহ নাকভি। Honorable Speaker sir, from our start question number 103. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দাদাপাল নাথ মহোদয়ের যে প্রশ্ন 1, উত্তর ত্রিপুরা জেলায় ওয়াটার রিসোর্স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস করার পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর হচ্ছে, উত্তর ত্রিপুরা জেলার ওয়াটার রিসোর্স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস বাড়ি নতুন করে তৈরি করার কোনো পরিকল্পনা বর্তমানে দপ্তরের কাছে নেই। বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার উত্তর দপ্তর জলসম্পদে যে নির্বাহী বাস্তুকারের অফিসটি পেচারতল আরডি ব্লকের যে আসাম আগরতলা যে রাস্তা, সেটা এনেছি, তার পাশে 2টি সরকারি টুইন কোয়ার্টার আছে টাইপ 4, এর মধ্যে ওইখান থেকে কাজ হচ্ছে। এবং 2006 সাল থেকে এখানে উল্লেখ্য যে উত্তর ত্রিপুরা জেলায় জল সম্পদের সমস্ত কাজগুলি পরিচালনার ক্ষেত্রে উক্ত নির্বাহী বাস্তুকারের অফিস সুচারুরূপে সম্পন্ন করছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2 নম্বর প্রশ্ন থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের উত্তর এই প্রসঙ্গে আপ্রাসঙ্গিক। স্যার, পেচারতলে অফিসটা আছে আমাদের উত্তর ত্রিপুরার 8টি ব্লক, আমাদের কদমতলা থেকে একদম জাম্পুই হিল পর্যন্ত। তো পেচারতল থেকে কাজটা করা হচ্ছে, কিন্তু এটা যদি আমাদের উত্তর ত্রিপুরার মনে করি। স্যার, পেচারতল যে অফিস থেকে আমাদের নর্থ ত্রিপুরা মনিটরিং করা হচ্ছে ওয়াটার রিসোর্সের, আমাদের পানিসাগর এবং ধর্মনগর হচ্ছে সাব ডিভিশন অফিস এবং এক্সিকিউটিভ অফিসের কোঅর্ডিনেশনের অভাব প্রতিনিয়ত আমরা ফিল করছি। এবং ধর্মনগরের শহরের উপর যে জুরি নদী, সেই জুরি নদীর নাব্যতা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। সে ব্যাপারে বিভিন্ন সময়ে আমি দপ্তরকে চিঠি লিখেছি এবং স্থানীয় যিনি অফিসার রয়েছেন ওনাকে নিয়ে ভিজিট করে তার উপরে একটা প্ল্যান করার জন্য অনেকবার আমি চেষ্টা করেছি। না এক্সিকিউটিভকে আমি নিয়ে আসতে পারছি, না
স্থানীয় যিনি অফিসার রয়েছেন উনি যাচ্ছেন। আমার মনে হচ্ছে যদি ধর্মনগরে অফিসটা করা হয় এক্সিকিউটিভ অফিসার নর্থ ত্রিপুরার জন্য, তাহলে কোঅর্ডিনেশনটা বেটার হবে এবং আমাদের উত্তর ত্রিপুরাবাসী এটা থেকে উপকৃত হব। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে পেচারটোল যেটা রয়েছে ঊনকোটি ডিস্ট্রিক্টে সেটা ঊনকোটির জন্য থাকুক, আমাদের উত্তর ত্রিপুরার জন্য আলাদা যাতে এটা ধর্মনগর অফিস করা হয় তার আমার আবেদন রইল। স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয় ঠিকই বলেছেন যে তিনটে তো সাব ডিভিশন আছে। একটা তো ধর্মনগর সাব ডিভিশন অফিস, একটা হচ্ছে জল সম্পদ বিকাশের পানিসাগর সাব ডিভিশন যেটা আপনি বললেন, তাছাড়া কাঞ্চনপুর সাব ডিভিশন অফিস। এখানে যেটা আপনি বললেন যে ধর্মনগরে একটা 610 খতিয়ান এবং 466 দাগ নম্বরের, যেটা মাননীয় বিধায়ক যাদববাবু বলেছেন, যেখানে 72 শতক পরিমাণ জায়গা আছে এবং সেখানে রিসোর্স সাব ডিভিশন অফিসের একটা স্টোর হিসাবে ব্যবহার করা হচ্ছে। ওই জায়গাটাতে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকারের অফিস করার মতো জায়গা কিন্তু সেখানে রয়েছে। তবে ওই জায়গা বর্তমানে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের কাছে আছে। তো ভবিষ্যৎ পরিকল্পনা সাপেক্ষে এবং উপযুক্ত অর্থনৈতিক সংস্থান যদি হয়, প্রয়োজনীয়তা নিরিখে সেটা আমাদের যে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে সেটাকে ট্রান্সফার করে সেখানে বাড়ি তৈরি করা যেতে পারে এবং সেই বিষয়ে আমি কথা বলবো। এটা বিবেচনাধীন হচ্ছে সেটা। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন অনারেবল মেম্বার পলডাংশুজি। Sir, admitted start, question 114. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পাল দাংশু মহোদয়, question number 114. Question 1, do department have planned to limit the minus percentage or rates to prevent bidders participating below schedule rates in government tenders? Answer হচ্ছে yes. There is provision to regulate minus percentage or rates in government tenders as per the standard bid documents PWD Tripura 2025 under clause 24.1. Question, if yes, then how? Answer, bidders are allowed to quote up to minus 10% of the estimated cost. For tenders quoted beyond this limit, an additional performance guarantee is required as per the provision of the standard bid document PWD 2025. Question, if no, then why? Answer, question does not arise with the reference to the reply of the above question. Supplementary, sir. Sir, when bidders participate in tenders and participate in below rate, government saves money. That is fair enough, and that is also good for the government. But sir, we all know in rural areas, especially when the agency participate their work, their materials are always low, and sir, the work is always substandard, and the execution time is also delayed. In my constituency, 3 financial years have passed. 2-3 roads are still under construction and it is not complete. And this year also it will not complete, sir. Sir, that is why I will say this practice is very unhealthy, and I would like to ask the Honorable Chief Minister if the rate can be reduced to 5%, minus 5%, because 10% will be too much, sir. Mananiya Speaker, sir. Supplementary, sir. Last time it was found that in my area, below 45% also the agencies are bidding. So, is there any limit? Suppose if it is done with the limit of 5%, 6%, so it will be very much better for the development work. And some agencies, they don't maintain the quality of works. So that's why there are many problem creating. So please look after this. Thank you. মাননীয় স্পিকার স্যার, আমার ছোট একটা সাপ্লিমেন্টারি।
আমার ক্ষয় সাব ডিভিশনে ইদানিং কিছু কন্ট্রাক্টর যারা আগে মানে তাদের অ্যারেঞ্জমেন্টের 3 নম্বরে ছিল, ইদানিং আসাম থেকে তারা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে ফার্স্ট ক্লাস। মানে 6-7 জন এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কন্ট্রাক্টরের ভিতরে। তারা বলছে যে তারা কিভাবে এটা আসাম থেকে নিয়ে আসলো। এই বিষয়টা একটু তদন্ত করে দেখার জন্য আমার অনুরোধ রইল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমারও কিন্তু একদম এই বিষয়ে আইডিয়া ছিল না। প্রায়ই শুনি যে এরকম -% কি করে কাজ করবে, তো এটার আইডিয়া ছিল না। কিন্তু কালকে যখন এটা পড়ছিলাম, এবং আমার মনে হয় এখানে আমি পুরোটা যদি পড়ি, হাউসকে যদি আমি জানাই আপনার মাধ্যমে, তাহলে আমার মনে হয় অনেকের এই বিষয়ে অনেকটা ক্লারিটি আসবে। এখানে যে সিপিডব্লিউডি, সেখানেও কিন্তু এই নেগেটিভ পার্সেন্টেজ অফ রেটস সেম প্রভিশন কিন্তু রয়েছে। এখানেও বিয়ন্ড লেস দেন 10%ও আছে। কারণ অনেক সময় অনেক জায়গায় আছে যে কন্ট্রাক্টর যেতেই চায় না, এবং 1 বার 2 বার 3 বার দেওয়ার পরেও সেখানে যায় না। শেষ পর্যন্ত অনেকে মাইনাসে রাজি হয়। 10% তো নর্মাল, এবং আবার -10%ও রাজি হয়, যে কথাটা একটু আগে বললেন। তো এই ধরনের প্রায়ই শুনি কিন্তু আমরা। তো আমার মনে হয় এটা বললে খুব সুবিধা হবে, যে যেহেতু প্রভিশন এরকম আছে, উদাহরণস্বরূপ আমি সবার সামনে আপনার মাধ্যমে রাখতে চাই। Contractors might quote rates less than 10% below the estimated cost for various reasons. কেন রাজি হয় অনেক সময়? Utilizing idle resources, কোনো কাজ করছে কোথাও, তার ম্যান পাওয়ারও বসে আছে, কিন্তু তার কোনো এখন কন্ট্রাক্ট পাচ্ছে না। তো ওই জায়গায় মনে করছে সে যাতে মেনটেন করতে পারে তার কাজটা, তো তার জন্য ওয়ার্কফোর্স লাইক লেবারার থাকে, তার প্লান্টসও আছে, এবং মেশিনারিজ এটসেট্রা। তো হি অর দে ওয়ান্ট টু all this manpowers and machineries to be engaged. 2 নম্বর হচ্ছে ইউটিলাইজিং অলরেডি প্রকিউরড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কিছু তার অলরেডি জিনিস ওইখানে পড়ে আছে, এখন তো কাজে লাগাতে পারছে না। ও ভাবছে যদি আমি এখানে যেমন ব্রিক্স আছে, স্টোন আছে, সিমেন্ট আছে, স্টিল ইত্যাদি, ওই জায়গায় কম পার্সেন্টেজ হলেও সেটা কিন্তু সে ইউটিলাইজ করতে পারে। আরেকটা হচ্ছে গেইনিং এ কম্পিটিটিভ এজ, তার মধ্যে টু ইনক্রিজ চান্স অফ উইনিং দ্য টেন্ডার। তার সবসময় যারা এই কাজে থাকে, অনেক সময় লস যদি দিয়ে হলেও তার নিজের সার্ভাইভেলটা সেটা এক্সিস্ট করতে চায়। মার্কেট স্ট্র্যাটেজি, টু পেনিট্রেট এ নিউ মার্কেট অর এক্সপ্যান্ড দেয়ার পোর্টফোলিও। অনেকে আছে নতুন করে কন্ট্রাক্টরি করছে, সেই ভাবছে আমাকে তো কেউ চিনে না, তো আমি এই মার্কেটে যদি আমি ঢুকতে চাই, তাহলে আমি কম পার্সেন্টেজও যদি চাই, তাহলে আমি যদি ওই কাজটা মানে কম করে প্রফিট করেও যদি আমি করি, মার্কেটে তো আমি ঢুকলাম, আই এম এ কন্ট্রাক্টর, দ্যাট উড বি এস্টাবলিশড। Expecting variation, anticipating additional work or changes in scope, departments typically handle situation where contractors quote rate less than 10% below the estimated cost. Assessing the contractor's capability and actual department, কিন্তু যখনই এই ধরনের ঘটনা হয়, সেখানে কিন্তু ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা বিভিন্ন স্তরে তারা কিন্তু সেটাকে দেখে। তাছাড়া সিকিং ক্লারিফিকেশন, দপ্তর থেকে জিজ্ঞেস করে যে তোমার কন্ট্রাক্টরকে তুমি জাস্টিফাই করো তুমি লো রেট কেন দিলে। এরপর নেগোসিয়েশন হয়, ডিসকাশন উইথ দ্য কন্ট্রাক্টর টু এনশিওর ভায়াবিলিটি, যে ভায়াবিলিটি কত হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আরো কিছু বিষয় আছে। এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি, তার গ্যারান্টি দিতে হবে যে আমি যে কাজটা করছি যদি কোয়ালিটি খারাপ হয়, তাহলে তার জন্য যে এক্সট্রা সিকিউরিটি তার দিতে হয়। অ্যাজ পার স্ট্যান্ডার্ড বিড ডকুমেন্ট PWD SBD ত্রিপুরা 2025 গাইডলাইন্স, সেটা কি অনেক বিষয় আছে এখানে। এবং এমনও হতে পারে ইফ দ্য রেট, মানে যদি মনে হয় যে না এই রেটে কাজটা একটু করতে পারবে না, একটা সাসপিশিয়াস আছে, তাহলে এটা কিন্তু রিজেকশনও করে গভর্নমেন্ট। এমন না যে দিল আর কয়ে দিল, এরকম ওই তার যদি ফার্স্ট যদি তার তার পারফরমেন্স যদি বেটার হয়, তখন অনেক সময় ডিপার্টমেন্ট থেকে অ্যালাউ করে। আর মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট।
The closer monitoring of work quality as per specification laid down in Indian Roads Congress and Ministry of Road Transport and Highways MRTH guidelines, and progress of the work is being checked at the level of officials, mainly junior engineer, assistant engineer, executive engineer. Senior officers like superintendent engineer inspect work quality and progress. Generally 2 to 5% of work is checked by SE. এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আবার লেভি অফ কম্পনসেশন, ইফ দ্য কন্ট্রাক্টর ফেইলস টু ডু দ্য ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, levy of compensation may be imposed up to 10% of the contract value and ultimately the contract may be terminated. এই ধরনের প্রভিশন কিন্তু আছে। আমার মধ্যে এইগুলো কিন্তু আমারও একেবারেই আইডিয়া ছিল না। কালকে যখন এটা আমি পড়তে গেলাম তাই আমরা শুনি। তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ফর এক্সাম্পল, এস্টিমেটেড কস্ট সাপোজ 100 টাকা, সেখানে কোটেড রেট হচ্ছে 80 টাকা। তো যেহেতু 10% লেস তো আমরা দিতেই, মানে এটা অলরেডি মানে আমাদের রুলসে আছে, সেই জায়গায় এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি 90% অফ দ্য এস্টিমেটেড কস্ট থেকে কোটেড রেট মাইনাস করা যায়। সেখানে দেখা যায় যে যেহেতু 10% অ্যালাউড, সেখানে তার 10% যে 90% অফ রুপিস 100 যেটা আছে 80 রুপিস হয়, তো সেখানে তার 10 কিন্তু কমে গেল সেখানে। তো এরকম অনেক জায়গায় এই ধরনের ঘটনা হয়, কিন্তু সেখানে মাইনাসের পার্সেন্টেজ কিন্তু কমই থাকে। সব জায়গায় হয় না, কয়েকটা ঘটনা হয়। কিন্তু আমাদের মনিটরিং করার ব্যবস্থা আছে। যেহেতু প্রশ্নটা করা হয়েছে যে এই যদি হয় তাহলে কাজটার কোয়ালিটি কি করে হবে। এখন স্পেসিফিক যদি কোনো জায়গায় দেখা যায় কোয়ালিটি রিয়েলি খারাপ, তাহলে এটা দপ্তরের গোচরে যদি আনা যায়, আমাদের কাছে গোচরে যদি আনা যায়, নিশ্চয়ই বিষয়টা দেখা যাবে। কিন্তু দেয়ার ইজ রুলস, মানে এই ধরনের ব্যবস্থা কিন্তু আছে। সিপিডাব্লিউডির মধ্যেও সেই ব্যবস্থা আছে। আর এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলছেন যে এই বিষয়ে আমি দেখবো বিষয়টা যেটা আপনি বলেছেন, যদি হয় আমি নিশ্চয়ই, এখানে আধিকারিকরা তো আছেনই, নোট ডাউন করেছে, সব আনসার তো তৈরি করতে আমি আপনি হঠাৎ করে বললে বলতে পারবেন। স্যার কি স্যার, sir, justification is given by below 10% also, below 40% also, below 30% also, and department also accepted, sir. But due to less manpower, engineer cannot go everywhere and visit all the time. So what they will do, agencies and all, they will try to finish at night. They will try to finish when people are not there, especially in rural areas, sir. And sir, I believe that this is a long-term loss for government and also an unhealthy practice, sir. So if you can cut it down up to -5, then it will be so much better for the state, sir. সাপ্লিমেন্টারি স্যার, এই ব্যাপারে স্যার একটা জিনিস, আমরা যে ল্যান্ড ব্রেড বা ঠিক না সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখা যায় স্যার, এই যে ভিটামিন গুলো, যেটা ভিটামিন না কি কই স্যার আমরা পিস করি, এইগুলো কোয়ালিটি ভালো না স্যার, যে সাপ্লাই দেয় ত্রিপুরাতে, যাতে এগুলো ভালো কোয়ালিটি সাপ্লাই দেয়। সবকিছু ঠিক থাকার পরে 6 মাস 3 মাসের পরে এটা উঠে যায়, কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু ভিটামিনের কারণে স্যার অনেক কিছু রোড গুলো খারাপ হয় স্যার। থ্যাংক ইউ স্যার। জানি না আমি ভিটামিনে মাননীয় অধ্যক্ষ মহোদয়, এগুলো তো অনেক সময় আমরা টিভির পর্দার উপর দেখি, অনেক সময় যে কেউ পা দিয়ে উঠিয়ে দিচ্ছি। আমি মানে শুধু টিভির পর্দার মধ্যে দেখেও আমি সাথে সাথে কিন্তু আধিকারিকদের আমি জিজ্ঞেস করি। মুদ্রা কথা হচ্ছে যে মনিটরিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আর ইনফরমেশনটাও ভেরি ইম্পর্টেন্ট। 1 2 নম্বর হচ্ছে জনপ্রতিনিধিদের, আমি সেদিন রঞ্জিত বাবুকে বলছিলাম যে আপনি যদি ওই সময়ে যখন আপনাকে ওই মানে কোন রকমের লেপে দিচ্ছে আপনাকে এখানে বন্ধ করান, মানে তাহলে আরো সুবিধা হয়ে যায় আর কি। তা নিশ্চয়ই বিষয়টা তো আমরা কোনো অবস্থায় চাইবো না যে কোয়ালিটি করে মানে কম করে সেখানে করবে। তা আমি ইমিডিয়েটলি, শুধু এখানে না, বিভিন্ন বিষয়ে যখনই গোচরে আসে সাথে সাথে কাজ করার মানে একটা সবসময় প্রচেষ্টা কিন্তু থাকে। কিন্তু বলেছেন এটা খুব ভালো, হাউস এই ধরনের আলোচনা খুব প্রয়োজন আমার মনে হয়। ইটস এ গুড জেস্টার ইফ আই এম নট রং। স্যার ধন্যবাদ। জন্য কোনো এক মিনিট অধ্যক্ষ মহোদয়, এটার জন্য কোনো থাকবে কিনা যে পাও দিয়ে তোলার পরে আমরা সবাই দেখছি যে এটা কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না, কিন্তু তার জন্য তার যে এজেন্সির যে লাইসেন্সটা, এটাকে ব্ল্যাক লিস্টে দেওয়া বা কোনো তাদেরকে যে বন্ধ করে রাখা, 2 বছর 3 বছর কাজ করতে না দেওয়া, তাইলে উচিত শিক্ষা দেওয়া, যেটা জনগণের বিষয়, তাদের জন্য কোনো পদক্ষেপ থাকবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার প্লিজ,
এখানে আমরা দেখি সচরাচর 45% মাইনাস, 100 টাকার জায়গাতে 45% 55 টাকা দিয়ে কিভাবে সেই কাজগুলি মানে কোয়ালিটি মেনটেন করবেন, এটা তো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয়ত এখানে যদি আমাদের এগ্রিকালচার, এখানে যদি আমাদের কোনো ইন্টারফিয়ার করতে হয় তাহলে কি হয়, এখানে অনেক আছে, আপনি পয়েন্টে যান প্লিজ। এর জন্য দোষারোপ কারোর পরে লোকেল বিধায়ক, লোকেল যে নেতৃত্বদের কাছে, আমাদের কাছে 1 মিনিট স্যার, আমাদের কাছে দোষারোপ চাপে পড়ে কেন, যে মেনটেন করা হচ্ছে না, টাকা খাচ্ছে, কোনো কিছু করছে, অথচ তারা মেনটেন না করার অপরাধ কিন্তু আমাদের গায়ে দোষারোপ চাপানো হয়। এর জন্য কোনো প্রতিকার রাস্তা আছে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে থেকে প্রায় 5-6 মাস আগে আমি কোয়ায় গেছিলাম একটা স্কুল ইনোগ্রেশন করতে। সেখানে গিয়ে আমি স্কুলের যে অবস্থা দেখলাম, আমি সাথে সাথে বললাম, এই যে বানিয়েছে ওকে তো ব্ল্যাক লিস্ট করতেই হবে, উপায়ই নেই। মানে নিশ্চয়ই ব্ল্যাক লিস্টেড হয়ও, এরকম না ব্ল্যাক লিস্টেড হয় না, কিন্তু হয়েছে কিনা তারও কিন্তু মানে ফলো আপ কিন্তু আপনাদের কাছ থেকে আমি আশা করি। এটা করতেই হবে, কারণ এই ধরনের কন্ট্রাক্টর কি করে আমরা সামনের দিকে আমরা বলবো যে ইয়েস ইউ ক্যান গো হেড। বহুত বহুত ধন্যবাদ। এখন পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন পাঠানলাল জমাতিয়াজি। Honorable Speaker, sir, my start question number 162. মাননীয় স্পিকার স্যার, মাননীয় পাঠানলাল জমাতিয়া বিধায়ক, ওনার প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি প্ল্যান অফ গভর্নমেন্ট টু সেট আপ ইনডোর স্পোর্টস হল ইন আম্পিনগর, 41 আম্পিনগর? এই মুহূর্তে রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের 41 আম্পিনগর বিধানসভায় কেন্দ্রে কোনো ধরনের ইনডোর স্পোর্টস হল স্থাপনের পরিকল্পনা নেই। ইফ নট ওয়াই? বর্তমান অর্থ বছরে রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের 41 আম্পিনগর বিধানসভা কেন্দ্রে এলাকায় ইনডোর স্পোর্টস হল স্থাপনের কোনো সংস্থান নেই। ভবিষ্যতে অর্থ সংস্থান হলে ও ইনডোর স্পোর্টস হল স্থাপনের জন্য উপযুক্ত জায়গা পাওয়া গেলে বা সেখান থেকে আবেদন আসলে সেটা বিবেচনা করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। এরপরে আমি একটু কেন দরকার সেটা আমি বলতে চাইছি এখানে। কারণ আমাদের অম্পিনগরে অ্যাকচুয়ালি আমি গত বছরেও কিন্তু এই প্রশ্ন বারবার তুলেছিলাম, অনেক রাইজিং স্টার, ট্যালেন্টেড প্লেয়ার্স ওখান থেকে কিন্তু পুরোপুরি গোমতী ডিস্ট্রিক্টটা রিপ্রেজেন্ট করছে। আপনিও জানেন, যেমন গতবারে যে এই যে 2024-25-এ কিন্তু আমাদের এই যে এসটি ইন্টার হোস্টেল ফুটবল এসটি গার্লস বিরসা মুন্ডা টুর্নামেন্টে কিন্তু দুবারের মতো রাজ্যের চ্যাম্পিয়ন হয়েছে, স্টেট চ্যাম্পিয়নশিপ 2025 এবং 2026-এ। এবং যেমন বিভিন্ন ধরনের একদম এক্সাম্পল আমি দিতে পারি, কিন্তু সময় নেবে, একজন নাম বললে হবে না। ইন্টারন্যাশনাল ইভেন্ট এশিয়া মহাদেশে গিয়ে খেলেছেন এমন ফুটবল প্লেয়ার অনেক আছে আমার এলাকায়। যেমন হ্যান্ডবল ন্যাশনাল মিটে যেমন 3 জন, এই বছরে শুধুমাত্র 2024 এবং 25-এর আমি একটু উত্তর দিচ্ছি, এবং স্টেট মিটে যেমন 6 জন, অ্যাথলেটিক্সে স্টেট মিটে যেমন 10 জন, কাবাডিতে ওখান থেকে কাবাডিতে যেমন 9 জন। তো এইভাবে যদি বলতে যাই, ভলিবলে ন্যাশনাল মিটে শুধু এই বছরেই 3 জন, স্টেট মিটে 12 জন, জুডোতে ন্যাশনাল মিটে করেছে প্রায় 12 জন, স্টেট মিটে প্রায় 8 জন। তো এইভাবে, এবং গত 2 বছর আগেও আমি দেখেছিলাম কি এশিয়ান কাপে 2বারের মতো মেয়েরা রানার্স হয়েছে। তো আরো কিছু আমার কাছে তথ্য আছে, কিন্তু এত সময় আমি নেব না, কারণ উনি যেহেতু বলেছেন আগামী অর্থবর্ষে বিষয়টা দেখবেন, যেহেতু বলেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে রিকোয়েস্ট থাকবে, এবং আমার তরফ থেকে একটা অবশ্যই একটা রিকুইজিশন বা প্রপোজাল লেটার ওনার কাছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। মাননীয় স্পিকার স্যার, আপনারা সকলে জানেন যে আমাদের বিগত 8 বছর ধরে স্পোর্টস পরিকাঠামো, এই যে ইনডোর হল আগরতলা স্থিত নেতাজি সুভাষ আঞ্চলিক যে প্রশিক্ষণ কেন্দ্র, মিনি ইনডোর স্টেডিয়াম, এবং বাজারঘাট স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স, এই দুটাই ইনডোর হল ছিল আমাদের রাজ্যে মূলত ইনডোরে গেম করার জন্য। কিন্তু বিগত 8 বছরে আমরা অনেকগুলো স্পোর্টস হল ইতিমধ্যে আমরা করেছি, যেমন কাঞ্চনপুর মহকুমা স্পোর্টস হল এবং ধর্মনগর মহকুমা বিবিআই কমপ্লেক্সের নতুন এই বছরই উদ্বোধন হয়েছে। আমবাসাতে স্পোর্টস হল, সেখানে ইনডোর হল হয়েছে। সোনামুড়াতে স্পোর্টস অফিস লগ্ন ইনডোর হল কাজ চলছে। বিলুনিয়াতে বিকেআই কমপ্লেক্সে ইনডোর হল রয়েছে। আমাদের উদয়পুর ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্সে ইনডোর হল নতুন তৈরি হচ্ছে।
তেলিয়ামুড়া তো অলমোস্ট কমপ্লিট কাজের পথে, কয়েকদিনের মধ্যে সেটাও উদ্বোধন হবে। কৈলাসহর মহকুমায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ইনডোর হলের কাজ চলছে। কাটিয়ালয়া ব্লকে ধনপুরেও ইনডোর হলের কাজ চলছে। আগরতলা ভোলাগিরিতে আমরা নতুন একটা বড় প্রজেক্ট নিয়েছি, সেখানে একটা ইনডোর হল স্থাপন হবে। এবারই আমরা সেটা স্যাংশনও পেয়েছি, খুব শীঘ্রই কাজ শুরু হবে। আগরতলাস্থিত নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সেখানেও একটা নতুন জিমন্যাস্টিক হল আমরা স্থাপন করব, তার অর্থ মঞ্জুরি দেওয়া হয়েছে, সেটা টেন্ডার হয়েছে। সিপাহী জেলা বিশ্রামগঞ্জ এলাকায় একটা নতুন ইনডোর হল, অনেকগুলো নতুন ইনডোর হল আমরা করছি। আর আপনি সেই আমরা অম্পিনগরেও দেখব, আগামী দিন সেখানেও প্রপোজাল আসলে আমরা দেখব, অর্থের ব্যবস্থা হলে সেখানেও আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন অনারেবল মেম্বার সুদীপ রায় বর্মনজি। Admitted. Start question 277. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহোদয় যে এডমিটেড স্টার্ট কোয়েশ্চেন 277, তার প্রশ্ন নাম্বার 1, গত 3 ক্যালেন্ডারে বছরে রাজ্যে মাদক চোরাচালান সংক্রান্ত মামলায় কতজন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট, ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়েছে? উত্তর, গত 3 ক্যালেন্ডার বছরে রাজ্যে মাদক চোরাচালান সংক্রান্ত মামলায় এনডিপিএস, দ্যাট ইজ নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্টের আওতায় 2979 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট এবং 14টি ফাইনাল রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। প্রশ্ন 2, উক্ত সময়ে কতজন অভিযুক্তের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দোষী সাব্যস্তদের কি ধরনের শাস্তি প্রদান করা হয়েছে? এই সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে আছে কিনা? উত্তর হচ্ছে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, উক্ত সময়ে যতজন অভিযুক্তের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, দোষী সাব্যস্তদের শাস্তি প্রদানের ধরন এবং এই সংক্রান্ত যে পরিসংখ্যান সরকারের কাছে আছে তা এই রকম। 2023 বছরে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এমন মোট অভিযুক্তের সংখ্যা 219, শাস্তিপ্রাপ্ত মোট অভিযুক্তের সংখ্যা 16 এবং শাস্তির ধরন একটা হচ্ছে আরআই, রিগরাস ইমপ্রিজনমেন্ট, কঠোর কারাবাস, আরেকটা হচ্ছে এসআই, সিম্পল ইমপ্রিজনমেন্ট। তো এখানে 2023-এর আমি বললাম, আর একটা হচ্ছে আরআই ফর এই যে রিগরাস ইমপ্রিজনমেন্ট, সেটা 15 বছর এবং 2 জন অলরেডি এর মধ্যে আছে। আরআই ফর 10 ইয়ার্স 4 জন আছে, আরআই ফর 4 ইয়ার্স 1 জন, আরআই ফর 1 to 3 ইয়ার্স 2 জন, আর এসআই মানে সিম্পল ইমপ্রিজনমেন্ট আপ টু 6 মান্থ এখন পর্যন্ত এখানে যে আমার কাছে রিপোর্ট আছে সেটা এখানে দেওয়া হলো, মানে 7 জন আছে। আর 2024-এ এখানে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এরকম 525 এবং শাস্তিপ্রাপ্ত মোট অভিযুক্তের সংখ্যা 23 এবং সেখানেও যে আরআই রিগরাস ইমপ্রিজনমেন্ট ফর 15 ইয়ার 2 জন, আরআই ফর 10 ইয়ার 3 জন, আরআই ফর 1 to 3 ইয়ার 3 জন এবং সিম্পল ইমপ্রিজনমেন্ট আপ টু 6 মান্থ অ্যাবাউট 15%। 2025-এ এখানে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 375 এবং শাস্তিপ্রাপ্ত মোট অভিযুক্তের সংখ্যা এখানে 60 এবং এখানেও আরআই 20 বছরের জন্য 1 জন, 15 বছরের জন্য 1 জন, 12 বছরের জন্য 5 জন, 10 বছরের জন্য 13 জন, 5 বছরের জন্য 7 জন, 1 থেকে 3 বছরের জন্য 5 জন এবং 10 মাসের জন্য 2 জন, আর সিম্পল ইমপ্রিজনমেন্ট 6 months আপ টু উইথ ফাইন 26%। 2024 সালে রাজ্যের পক্ষ থেকে মাননীয় হাইকোর্টে দায়ের করা খালাসের, অনেকে নিম্ন আদালতে খালাস হয়ে যায়, তো তাদেরকে মানে আমরা হাইকোর্টে আমরা আপিল করি এবং এরকম 2টি আপিল মঞ্জুর হয়েছে এবং সিপাহীজেল স্থিত মাননীয় স্পেশাল জজ এনডিপিএস এর আদালতে পুনরায় ফ্রেশ ট্রায়ালের জন্য ফেরত পাঠানো হয়েছে মাননীয় অধ্যক্ষ মহোদয়। ঠিক সেইভাবে অনুরূপভাবে 2025 সালে খালাসের বিরুদ্ধে মাননীয় হাইকোর্টে 21টি আপিল মঞ্জুর করেছে এবং 21টি মামলাও সিপাহীজলাস্থিত মাননীয় স্পেশাল জজ এনডিপিএস এর আদালতে পুনরায় বিচারের জন্য হাইকোর্ট থেকেই বলছে যে আবার এটিকে ভালো করে দেখে তার বিচার করার জন্য।
এরও আমার কাছে পুরো অ্যানেক্সার আছে। প্রশ্ন 3, মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশ প্রশাসনের জন্য বিশেষ প্রশিক্ষণ, বিশেষ টাস্ক ফোর্স বা নির্দিষ্ট টিম গঠনের কোনো পদক্ষেপ সরকারের আছে কিনা? উত্তর, মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলের অংশ হিসাবে ইতিমধ্যেই একটি এন্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন সুঅভিজ্ঞতা সম্পন্ন উচ্চপদস্থ অফিসারগণ। এই বিশেষ টাস্ক ফোর্সের সদস্যদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে এনডিপিএস মামলাগুলি তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের সময়ে সময়ে এই নার্কোটিক্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, বাইরেও তাদেরকে মাঝে মাঝে তাদেরকে পাঠাতে হয়। সাপ্লিমেন্টারি স্যার, আপনার দেওয়া তথ্য অনুসারে দেখা যাচ্ছে আরআই প্লাস এসআই মানে রিগারাস ইমপ্রিজমেন্ট প্লাস সিম্পল ইমপ্রিজমেন্টের সংখ্যাটা মিলিয়ে 96, যদি দিক সাদিক যদি আমি ভুল না নোট করে থাকি, টোটাল হচ্ছে মামলা হচ্ছে 2979 লাস্ট 3 ক্যালেন্ডার ইয়ারে। তো 2979 এর মধ্যে 96 বোথ রিগারাস এন্ড সিম্পল, তার পার্সেন্টেজ কত গিয়ে দাঁড়ালো? এই এনডিপিএস মামলায় সাজার হারটা তাহলে কোন জায়গায় গিয়ে ঠেকলো একটু দয়া করে জানাবেন। একটা জিনিস এখানে পরিষ্কার বোঝা গেছে, আমি সকলকে তো অবশ্যই দোষারোপ করব না, মামলা তদন্তর ক্ষেত্রে পুলিশের বিশাল বড় একটা গাফিলতি রয়েছে। এবং এই গাফিলতি ইন্টেনশনাল, আনইন্টেনশনাল, there is for the department to take stock of the situation. কিন্তু একটা জিনিস পরিষ্কার, এতগুলো কেসের মধ্যে আর এরা কারা? এই 2979 এর মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে মাথা কজন আছে, কিংপিন কজন আছে, আমি জানি না, এক একজন যদি থাকে, কিন্তু অধিকাংশ 2979 এর মধ্যে হচ্ছে যারা হচ্ছে ক্যারিয়ার, গাড়ির ড্রাইভার, গাড়ির অ্যাসিস্ট্যান্ট, এরাই মূলত তাদেরকে ধরপাকড় করা হচ্ছে। মাথা জ্বালা এবং ড্রাইভাররা, অ্যাসিস্ট্যান্টরা কারবাল নাম উচ্চারিত করার পরেও পুলিশ তাদের কাছে অবধি পৌঁছায় না। এই মামলায় যে ইন্টারলিঙ্ক টু দ্য কিংপিন, সেই তদন্তের মাধ্যমে ওই জায়গা অবধি পুলিশ যেতে চায় না। আপনি জানেন, আপনার থেকে ভালো কেউ জানবে না কারা কারা, আমি এটা রাজনৈতিক ইস্যু বানাতে চাই না, কারা কারের সাথে জড়িত। ইউ আর ইন দ্য বেস্ট পজিশন বিকজ ইউ হ্যাভ ভেরিয়াস সোর্সেস অফ ইনফরমেশন। এই যে ধরুন এখন রেলের ডাব্বার মধ্যে আসছে, আমার অনুরোধ থাকবে, আমার সাজেশন থাকবে, এই মালগুলো যখন বুকড হয় তখন যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে টেক আপ করে যেন স্ক্যানিং এর যেই জায়গা থেকে বুক হচ্ছে সেই জায়গা থেকে প্রত্যেকটি যেভাবে এসে বস্তাতে আসুক, কার্টুনে আসুক, যেভাবেই আসুক, এগুলো স্ক্যানিং এর জন্য ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়। কারণ এই যে কিছুদিন আগে জিরেনের মধ্যে যে কিছু মাল টাল ধরা পড়লো, এক একটা ইনস্ট্যান্স, ইট ইজ নট দ্যাট ইট স্টার্টেড ভেরি রিসেন্টলি, এটা দীর্ঘদিন ধরেই, এবং শুধু এই সরকারের সময় আসছে সেটাও বলবো না, আগে থেকেই আসছে। ধরা পড়েছে সেদিনকে গিয়ে মাত্র, এবং ধরা পড়ার পর আবার কি বন্ধ হয়ে গেছে? না, তারপরও আসছে। এখন কথা হচ্ছে, এটা যদি যেখানে বুক হচ্ছে সেই জায়গায় যদি আমাদের স্ক্যানিং টাইপ ব্যবস্থা যদি থাকে, তাহলে আমার মনে হয় এটা খুব ইজিলি এই বিভিন্ন স্টেট, নর্থ ইস্টার্ন স্টেটস গুলোতে আসার ক্ষেত্রে এটা একটা রোধ হবে। মানে
স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি হচ্ছে, যারাই আই এম নট ব্লেমিং, আই এম নট ব্র্যাকেটিং অল পুলিশ পার্সোনাল, কিন্তু এটা ঠিক একটু নজর রাখবেন দপ্তরের তরফ থেকে, একটু নজর রাখতে হবে দপ্তরের তরফ থেকে কোন কোন থানা এবং রাতারাতি কোন কোন পুলিশ অফিসাররা এই রাজ্যের মধ্যে বহির্রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে তারা বাড়ি গাড়ি সমস্ত কিছু তাদের হঠাৎ করে বেড়ে যাচ্ছে সম্পত্তি। ইউ প্লিজ কিপ এ ট্র্যাক অন দ্যাট, বিকজ দ্যার ইজ এন আনহোলি নেক্সাস amongst the accused or a section of the police এবং ইউ উইল বি সারপ্রাইজ যারা সরকারি উকিলরা তারও এর সাথে কিন্তু জড়িত রয়েছে। এটা হচ্ছে এটা ধ্রুব সত্য কথা, এটা আমরা সবাই জানি, কিন্তু সরকার প্রয়োজনীয় পদক্ষেপ যেখানে নেওয়া সেখানে নিচ্ছে না। প্লিজ কিপ এ ট্র্যাক, মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ কিপ এ ট্র্যাক অন এভরিবডি। এইভাবে মানুষকে, যুব সমাজকে নেশাকৃষ্ট করে, মানে নেশার মধ্যে ডুবিয়ে কেউ অর্থনৈতিক দিক দিয়ে স্ফীত হবে, সেটা যেন না হয় আমার অনুরোধ থাকবে। এই যে কটা প্রশ্ন আমি করলাম, why is the rate so in NDPS cases so low, এবং এটার উত্তর কি, এবং এটা বাড়ানোর কি কি আপনি প্রচেষ্টা নেবেন সরকার তরফ থেকে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন যে কথাটা বললেন, এটা সবাই কনসার্ন এই মাদক দ্রব্য নিয়ে। আমরাও বলছি জিরো টলারেন্স, চেষ্টা চলছে এখানে। কিছুদিন আগে, এখন আমি এই যে একটা যে রেফারেন্স পিরিয়ডে এই বিষয়টা কিন্তু এসেছিল, আমি ডিটেলস বলেছি, কিংপিং কারা কারা বাইরের থেকে কিন্তু ধরে নিয়ে এসছে, এখানে শুধু আগরতলার না, এবং আগরতলার মধ্যেও একজন দুজন আছে, তাদেরও একদম মানে ধরবই, এতটুকু আমি বলতে পারি, কাউকে ছাড়া হবে না। এই নামগুলো কিন্তু আমি অলরেডি এই বিধানসভায় বলেছি, এই জিরানিয়ার ঘটনাটা যে বললেন। আরেকটা বিষয় যেটা হয়, অনেক সময় প্র্যাকটিক্যাল প্রবলেম যেটা হয়, যখন কোর্টে যখন উঠে দেখা যায় যে উইটনেস কিন্তু পাওয়া যায় না, আর কোর্টের মধ্যে সবকিছু দেওয়া সত্ত্বেও, ঠিক আছে কাপ সিরাপ রাখলো বা হিরোইন থাকলো, এইসব কোর্টের তো নিজেও আপনি লয়ার, জানেন যে এইখানে উইটনেস ছাড়া খুব সম্ভব হয়। যদিও এখন নতুন উইটনেস যারা আছে তাদেরকে প্রোটেকশনের জন্য নতুন আইন এনেছে, কিন্তু একটা চেষ্টা চলছে কিন্তু। এবং পার্সেন্টেজের কথা বললে নো ডাউট, এখানে কিন্তু যে পার্সেন্টেজ আছে আপনি যেটা বলেন 3.06%, কিন্তু বিষয় হচ্ছে আগে যেরকম কথা হতো কতজন সাজা, একজনের সাজা হয়নি, এটা এইরকমও কিন্তু আগে বিধানসভাতে উঠেছে এই বিষয়টাই। কিন্তু এবার কিন্তু আপনি দেখেছেন যে বেশ কয়েকজনকে তারা কিন্তু রিগোরাস ইমপ্রিজনমেন্ট আমরা দিতে পেরেছি এই বিগত 3 বছরে, এবং কারোর 20 বছর, কারোর 14 বছর। তো এটা একটা মেসেজ যাচ্ছে কিন্তু যে ভাই, এটা যেরকম আগে তো একেবারেই হতো না, এখন এই মেসেজ কিন্তু যাচ্ছে যে ছাড়া কিন্তু পাবে না কেউ। তো এটা একটা ট্রাই, কিন্তু যে সমস্যাটা পার্সেন্টেজটা বাড়ার যে বিষয়, এটা প্র্যাকটিক্যালি যেটা হয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখানে হচ্ছে যে সাক্ষী দিতে চায় না এখানে, এই হচ্ছে সমস্যাটাই এই জায়গায়। তো আস্তে আস্তে করে পার্সেন্টেজ বাড়ানোর আমরা চেষ্টা চলছে, নতুন করে টাস্কফোর্স বানানো হচ্ছে, কিন্তু অনেক সময় খুন করলেও দেখি আমরা দেখলাম আমরা খুনি, তারপরেও দেখা যায় পার পেয়ে যায়, কারণ ওই সাক্ষী কেউ দিতে চায় না। তো এটা আমাদের একটা সামাজিক, আমি বলবো একটা সমস্যা, এটা নিয়ে আমাদের আরো বেশি আন্দোলন যেতে হবে। এটা আমরা নিশ্চয়ই এই বিষয়ে তো সবাইকে নিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে হবে। দপ্তরের মন্ত্রী জানাবেন কি, এই যে 14 জন এফআরটি দিলেন, 14 জনের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, এফআরটি এই 14 জনের পক্ষে এফআরটিটা কেন দেওয়া হলো? নাম্বার 1। নাম্বার যেটা আপনি বললেন, সাক্ষী পুলিশ ধরবে, পুলিশ মালগুলো সিজ করবে রাত্রি বেলা 1টা-2টোর সময়। উইটনেস কোথায়? পুলিশ ইজ দ্য উইটনেস, পুলিশ ইজ দ্য উইটনেস, আপনার অফিসার ইজ দ্য উইটনেস। এর বাইরে তো লোক তখন থাকে না যে আপনি উইটনেস প্রডিউস করবেন।
তাহলে কি পুলিশকে এই হোস্টেল হয়ে যাচ্ছে, উইটনেস গুলো হোস্টেল হওয়ার কারণ মানে পুলিশ হোস্টেল হয়ে যাচ্ছে? আপনি বলছেন উইটনেসের কথা, উইটনেস তো পুলিশ, সিজ করছে যখন পুলিশ, রাত্রে 1টা 2টো 2:30টার সময় ইন দ্য মিস্ট অফ দ্য নাইট ইউ নট ফাইন্ড এনিওয়ান এজ এ উইটনেস। প্রশ্নতে যান, আমি তো সেটাই বলছি স্যার, তাহলে কি এই পুলিশের এরাই কি হোস্টেল হয়ে যাচ্ছে? মানে এই যে 3.06%, এটা অত্যন্ত চিন্তা, কাউকে ছাড়া হবে না, আপনার ভেরি রাইট, আই অ্যাপ্রিসিয়েট ইউর স্পিরিট, কিন্তু দ্য রেকর্ড শোর 3.06 হাজার হার, একটা সবচেয়ে মারাত্মক ক্রাইম এই যে ড্রাগ, এটার বেলা 3.06, ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন স্যার। কাজে এই যে তত্ত্ব যে উইটনেস পাওয়া যায় না, তার জন্য 3.06%-এ সাজা নেমে আসছে। I don't buy, the House doesn't buy this theory or this statement. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে কিন্তু এরকম না পুলিশ নিয়ে গিয়ে দিল আর বললো যে ঠিক আছে, কারণ পুলিশকে তার পক্ষেও কিন্তু অপোজিশনের থেকেও কিন্তু যে একিউজড তার পক্ষেও কিন্তু অ্যাডভোকেট থাকে, সে কিন্তু চায় যে এখানে আমার একজন মানে যে ইন্ডিপেন্ডেন্ট একজন উইটনেস থাকুক। এগুলো কিন্তু আপনি জানেন এগুলো, এবং ওখানে তর্ক বিতর্ক হয়, শেষ পর্যন্ত যখন না হোস্টাইল হয়ে যায় না ওই উইটনেস গুলো, হোস্টাইল হওয়ার কারণে মাঝে মাঝে আমরা চেষ্টা করি, যে কারণে এতগুলো সাজা কিন্তু করতে পেরেছি আমরা। নিশ্চয়ই সেখানে উইটনেস রাজি হয়েছে, তো একটা প্রচেষ্টা চলছে এখানে। এতগুলো ইমপ্রিজনমেন্ট তো খালি পুলিশ গিয়ে করেছে আর রায় দিয়ে দিয়ে সেটা কিন্তু এরকম না, সেখানে কিন্তু সাক্ষী আমরা করাতে পেরেছি। তো এটা যেটা আগে একেবারেই ছিল না, সেটা কিন্তু আজকে 23, 24, 25-এ আজকে কিন্তু সেটা সম্ভব হয়েছে। Yes, because you are very much concerned about it, we'll look into it very seriously, that we'll do. সেটা তো পরবর্তী প্রশ্ন। ফাস্ট ট্র্যাক কোর্ট, এই হোস্টেল হওয়ার যদি কোনো সাক্ষী থেকে তাকে হোস্টেল করে ডিলে ডিলিং প্রসেস, একটা মামলা 15 বছর 10 বছর ধরে চলছে, এই নিষ্পত্তি করার জন্য ফাস্ট ট্র্যাক খোলা হবে কিনা এই রাজ্যের মধ্যে? এখানে আমার কাছে এখন যে তথ্য আছে, এখানে যে 14টা কেস আছে, সেখানে পাওয়া গেছে কি কনভিকশন ইস্যুর কথা যদি বলি, দেয়ার ইজ ইনক্রিজিং, এখন কিন্তু ইনক্রিজিং হচ্ছে ট্রেন্ডটা। আর অনেকগুলো কেস কিন্তু এখনো পেন্ডিং আছে, এখনো কিন্তু সেগুলোর কিন্তু রেজাল্ট বেরোয়নি। আমি যে নাম্বারটা আপনাকে দিলাম না, সেটাই বলছি, অনেকগুলো কেস কিন্তু এখনো পেন্ডিং। আপনি খেয়াল করেছেন যে এমনও হয়েছে এখানে অনেক বিষয় থাকে যেগুলো আমাদের সন্দেহ যেখানে দাঁড়ায় যে ওখানের কোর্ট চলাকালীন আমাদের অ্যাডভোকেটদের কি পারফরমেন্স বা প্রপারলি ছিল কিনা, বা পুলিশের তরফ থেকে কিছু প্রপারলি সেখানে মানে ত্রুটি আছে কিনা। সাথে সাথে আমরা কিন্তু হাইকোর্টে কিন্তু সেখানে নিয়ে যাচ্ছি, আমরা এটাও কিন্তু আমি এখানে বললাম। এবং অনেকগুলো এগুলো যখন চলে আসবে আরো রিপোর্ট, তখন কিন্তু পার্সেন্টেজটাও বাড়বে। একটা ট্রেন্ড কিন্তু ইনক্রিজিং ট্রেন্ড আছে। আগে যেরকম একটা অবস্থা ছিল, আগে যেরকম একটা অবস্থা আপনি তুলেছিলেন, তখন কিন্তু ওই তথ্য আমার কাছে ছিল না, এবং মানে ওই সময় আই ওয়াজ ভেরি মাচ ব্ল্যাঙ্ক অ্যাকচুয়ালি। ভালোই হয়েছে আজকে আপনি তুলাতে। কোনটা? হ্যাঁ, এটা কেন? এটা তো এখন মানে আমার তাহলে যে ফাইনাল রিপোর্ট দিয়েছে এটার বিষয়টা পুরো বিস্তারিত জেনেই আপনাকে বলতে পারবো, এতটা পট করে তো আমি এখন বলতে পারবো না। ফাইনাল রিপোর্ট দিয়েছে, সব তদন্ত করে কোর্টের মধ্যে এটা দেখবে, দেখার পর আবার সাক্ষী সাবুত এসব হবে। একটা আগে এতগুলো কনভিকশন তো হয়েছে, এটা তো এই মেসেজটা আমি যেটা বলছিলাম, আমার কাছেও কিন্তু এটা সন্দেহান ছিল না যে হয়, কিন্তু যখন রিপোর্ট আমি কালকে আমি দেখলাম যে বেশ কিন্তু এরকম যেটা আড়াই বললাম অনেকগুলো তো হলো, এবং এসআইও হয়েছে। তো এটা তো একটা ভালো পদক্ষেপ, আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, নিশ্চয়ই এটার জন্য আমি খুশি হয়েছি। কিন্তু বিষয় হচ্ছে ধন্যবাদ দিলেও মানে আমিও খুশি হয়ে কিন্তু এখানে থেমে থাকলে হবে না। আপনি দেখুন যারা যারা কিং পিং আপনি বলেছেন, ড্রাইভার এগুলোর থেকেও কিং পিং কোথার থেকে মানে উত্তরপ্রদেশ থেকে ধরে নিয়ে এসছে।
আজকে এই দিল্লির থেকে ধরে নিয়ে এসছে, জেলে আছে এখন। তো চেষ্টা যে আছে, কোনো জায়গার মধ্যে তো কোনো খামতি আমাদের তরফ থেকে মনিটরিং এর দিক দিয়ে অন্ততপক্ষে কম নেই, এতটুকু আমি বলতে পারি। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য এই ক্রিটিক্যাল বিষয়টা। পরবর্তী প্রশ্নকর্তা শ্যামল চক্রবর্তী জি। অনারেবল স্পিকার স্যার, আমার কোশ্চেন হলো *241। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়ের যে 241 স্টার্ট করছেন, 1 নম্বর প্রশ্ন, ইহা কি সত্য যে বক্সনগর ব্লক এলাকায় হরিমঙ্গল ছড়া নালা ব্র্যাকেটে দখল করে কিছু লোক বেআইনিভাবে নির্মাণ কাজ চালাচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ, ইহা আংশিক সত্য যে বক্সনগর ব্লক এলাকায় হরিমঙ্গল ছড়া ব্র্যাকেটের নাল কিছু অংশ দখল করে কিছু লোক বেআইনিভাবে নির্মাণ কাজ চালাচ্ছে। 2 নম্বর, সত্য হলে উক্ত অবৈধ নির্মাণ কাজ ভেঙে ফেলার জন্য সোনামুড়া মহকুমা শাসক নোটিশ জারি করেছেন কিনা? উত্তর হ্যাঁ, ইহা সত্য যে উক্ত অবৈধ নির্মাণ কাজ ভেঙে ফেলার জন্য সোনামুড়া মহকুমা শাসক নোটিশ জারি করেছেন। 3, কতদিনের মধ্যে এই নির্মাণ কাজ ভাঙা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে প্রশাসনিকভাবে কাজ চলছে। স্যার, সাপ্লিমেন্টারি স্যার, স্যার আপনি একটু দেখবেন যে এই কাজটা যখন শুরু হয়, এটা নোটিশ দেওয়ার পরে তারা এই অবৈধ নির্মাণকারীরা বক্সনগর পঞ্চায়েত থেকে একটা রেজুলেশন সেখানে জমা দেয়। তাতে বলা হয় যে 12,000 স্কোয়ার ফিট জায়গা যেখানে 100-র উপরে দোকান ভিট হবে, সেটা বৎসরে 6,000 টাকা ভাড়ায় তাদেরকে দিয়েছে। 1,000 টাকা করে ভাড়া ধরলেও আপনার 12 লক্ষ টাকা ভাড়া হয়, এটা 6,000 টাকায় দিয়েছে। কত তারিখে? দেখা যাচ্ছে যে এটা এরা এই প্রশ্ন পর্যন্ত একটা সময়টা চেয়ে নিচ্ছি। 14-10 না, একটু এইটা একটু করে 14-10-2025 এরা কাগজটা পেয়েছে পঞ্চায়েত থেকে। তার মানে তখন তারা কাজটা শুরু করেছে, আর 28-10 নোটিশ করেছে এসডিএম। তাহলে একদম প্রারম্ভিক পর্বেই কিন্তু এসডিএম নোটিশ করেছে। দেখুন, তারপরে নোটিশের পরে কিন্তু তাদের কাজের গতি বাড়িয়েছে এবং এই পর্যন্ত হয়েছে। কাজে তারা মানে অ্যাকচুয়ালি খুব প্রভাব প্রতিপত্তিশালী লোক। আর এত কোটি কোটি টাকা, তাদের টাকার উৎস কোথায়? কাজে সবচেয়ে বড় কথা হলো, আপনি বলেছেন এটা বেআইনি, তাতে একটা নির্দিষ্ট সময় আপনি যে এই সময়ের মধ্যে এটা ভেঙে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে, তাহলে এটাও তো ভেঙে দেওয়া দরকার। কাজে সেই সময়টা যদি আপনি নির্দিষ্ট করতেন, সেটা এই ধরনের আছে কিনা এটি। স্পিকার স্যার, আমি বুঝলাম না how you have allowed this question. It was already discussed in the floor of the House. A matter once discussed cannot be discussed in the same session. And it was assured by the Chief Minister that জিনিসটা উনি দেখে উনি হাউসকে জানান। এটা আমার মনে হয় এখানে আমার মনে হয় মুখ্যমন্ত্রী ব্যাপারে একটা জানাবেন বলেছিলেন। তো এটা অলরেডি ডিসকাশন, মাননীয় লিডার অফ দ্য অপোজিশন ওনার নলেজে এনেছিলেন। He assured that it will be apprised, the House will be apprised of that. So this question need not be discussed over at this moment. The Chief Minister might make a statement. কারণ মাননীয় সদস্যের আর অন্য কোনো প্রশ্ন ছিল না, একটাই প্রশ্ন স্বাভাবিক আসছে এবং অলরেডি ইট ইজ নাও অন দ্য ডিসকাশন প্রসেসে আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাটাগরিলি বলেছেন এটা ইলিগালি কনস্ট্রাকশন হয়েছে। তাহলে ইলিগাল হলে ভাঙার প্রশ্ন না, এটাই, এটা ভাঙা হবে কি হবে না। ঠিক আছে, কবে ভাঙবেন বলে, ভাঙা হবে কি হবে না। অলরেডি বলেছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টেপ নিয়েছে আইনত। মাননীয় এলওপি সাহেব জিতেন বাবুও বলেছেন
আবার মাননীয় বিধায়ক শ্রী সুদীপ বাবুও বলেছেন। ঠিক আছে, যেহেতু আমি বলেছি দেখবো, কিন্তু আমার কাছে অলরেডি যেহেতু এটা কোশ্চেন হিসাবে এসছে, আনসার আমার দিতেই হবে, দিয়ে আমি কি আছে, যা সত্যটা আমার বলতে অসুবিধা নেই। এখানে তদন্ত, যেটা আমি বললাম, তদন্ত প্রক্রিয়া চলছে। মৌজা বক্সনগর অন্তর্গত খতিয়ান নাম্বার 1/8 দাগ নাম্বার 2836 এবং খতিয়ান নাম্বার 1/34 দাগ নাম্বার 3182 অধীনে প্রায় 0.30 একর সরকারি খাস জমি অনুমতি ছাড়া দখল করা হয়েছে। তদন্তে আরো জানা যায় যে নিম্নলিখিত 4 জন ব্যক্তি সংশ্লিষ্ট জমিতে অনুমোদন ছাড়া দোকানঘর নির্মাণ করেছেন। একজন হচ্ছে ময়নাল হোসেন, রাহুল আমিন, খাউচার আহমেদ, সৌরভ হাসেন। এই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় এবং 26/11/25 তারিখে ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে সকল নথি ও সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে সোনামুড়া মহকুমা শাসক এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সংশ্লিষ্ট ব্যক্তিগণ ত্রিপুরা পাবলিক প্রেমিসেস এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস অ্যাক্ট 1982 এর বিধান অনুসারে অবৈধ দখলদার। অতঃপর 2/26 তারিখে আদেশ অনুসারে তাদেরকে 30 দিনের মধ্যে উক্ত জমি খালি করার নির্দেশ প্রদান করা হয়। অন্যদিকে সোনামুড়া মহকুমা শাসকের আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিগণ ত্রিপুরা পাবলিক প্রেমিসেস এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস অ্যাক্ট 1982 এর ধারা 11 আইন অনুযায়ী আপিল দাখিল করেছেন। আপিল মামলাটি নথিভুক্ত হয়েছে এবং উক্ত বিষয়ে 27/3/26 তারিখে শুনানির জন্য সিপাহীজলার জেলা শাসক নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিচারাধীন। তদুপরি জেলা প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অনারেবল মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। যেহেতু তারকা চিহ্নবিহীন তো এই আজকের দিনে নেই, এখন অধ্যক্ষ মহোদয়, আমি একটা আর্জেন্ট ম্যাটার এখানে বলছি। বিশালগড়ে নেতাজি নগরে শুক্রবার এবং শনিবার কালকে সকালে 4 রাউন্ড গুলি হয়েছে। এটা একজন ঠিকাদার শ্রী অনুপ কুমার সাহার বাড়িতে। এই নিয়ে বিশাল আতঙ্ক বিশালগড়ে এবং সারা ত্রিপুরাতে আতঙ্ক সৃষ্টি করছে। এই ব্যাপারে কিছুদিন আগে আমাদের একজন বিধায়ক তীব্রামতার ওই জম্বু জেলাতে একটা গুলি হয়েছে। এখন তাইলে আগ্নেয়াস্ত্র ঝংকার চলছে ত্রিপুরাতে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মহোদয় কিছু বলবেন কিনা? মানুষ আতঙ্কিত। ঠিকাদারের বাড়িতে 2 সকালে, আগে পরের দিন কালকে পরশু বিকেলে গুলি হয়েছে, গাড়ি নষ্ট হয়েছে, বাড়িতে গুলি পড়েছে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন কিনা? একটা তো বলেছে, তো এটা একটা তো বলা হয়েছে মাননীয় মন্ত্রীজি। স্যার, এখানে এই আমি ওই দিনও বলছিলাম, গোকুলনগর থেকে চরিলাম পর্যন্ত প্রায় প্রতিদিন এই সমস্ত ঘটনা হচ্ছে। এখানে দেখুন স্যার, ওয়ান রণবীর দেবনাথ, সে হলো মেইন একিউজড। আর কি একটা পেভার ব্লক কারখানা করেছে। অভিযোগ হলো তার থেকে 50 লক্ষ টাকা দাবি করেছে। 50 লক্ষ টাকা না দিলে তাহলে পরে তাকে খুন করা হবে এবং সেখানেই এই গুলিগোলা চলেছে। কাজেই ভিডিও কলে এগুলি সব এদের ধরা আছে। কাজেই এই যে রণবীর দেবনাথ, এখানে দেখা যায় তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ এই বিশালগড়ের মধ্যে আছে। টোটালি এই যে এলাকা, এই এলাকা একটা আতঙ্কের মধ্যে আছে এবং রাজনৈতিক নেতৃত্বের সাথেই তার চলাফেরা প্রতিদিন সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে। কাজে সেটা
মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিনের বিষয়ে বলেছেন উনি বিশেষভাবে দেখবেন, এটাই আমরা আশা রাখছি। হ্যাঁ, ওইটা দেখাতে হবে না, এটা সবাই জানে। ঠিক আছে আশা রাখছি যে উনি ওই দিনও বলেছেন, ঠিক আছে, মানে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক শ্রী গোপাল রায় মহোদয়কে আমি ধন্যবাদ দেব। উনি এত কনসার্ন থাকেন, অ্যাকচুয়ালি এটাই থাকা উচিত, সবাই, আমিও কনসার্ন। এবং যে কারণে কালকে আমি আমাদের যে আধিকারিকরা আছেন এই বিষয়টা আমি ওনাদেরকে নিয়ে আমি বৈঠক করেছি সন্ধ্যার সময়, এবং আমি জানি এই বিষয়টা আসতে পারে। এটা খুব মানে আমার মনে হয় খুব আর্জেন্ট একটা টপিকস। তো আমি যা আমার কাছে রিপোর্ট আছে আমি হাউসকে আমি জানাতে চাই মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে। 20/3/2026 তারিখে প্রায় 1703 আওয়ার্স সময়ে বিশালগড় পিএস স্থানীয় সূত্রে তথ্য পায় যে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী নেতাজি নগর এলাকার বাসিন্দা শ্রী অনুপ কুমার সাহার বাড়িতে এসে তাকে ভয় দেখিয়ে 50 লক্ষ টাকা দাবি করেছেন, যেটা মাননীয় বিধায়ক বলেছেন। এখানে কিন্তু এটা আছে। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি পিএস জিডিতে নথিভুক্ত করা হয় এবং পরবর্তীতে এসআই তপন দাস সহ স্টাফ ঘটনাস্থলে যাচাইয়ের উদ্দেশ্যে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছে জানা যায় 20/3/2026 তারিখে প্রায় 1645 আওয়ার্স থেকে 1700 আওয়ার্স সময় শ্রীমতী সুমা সাহা, ওয়াইফ অফ শ্রী অনুপ কুমার সাহা, তার 2 কন্যা সহ বাড়িতে উপস্থিত ছিলেন। সেই সময় 4-5 জন অজ্ঞাত ব্যক্তি তার বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে এবং দরজায় কড়া নাড়ে। তিনি দরজা খুললে তারা তাকে একটি মোবাইল ফোন দেয় কথা বলার জন্য। মোবাইলটি গ্রহণ করার পর শ্রীমতী সোমা সাহা দেখতে পান যে রণবীর দেবনাথ ভিডিও কলে তার স্বামীর খোঁজ নিচ্ছে এবং ₹50 লাখ টাকা দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, নতুবা তার স্বামীকে হত্যা করা হবে। একই সময়ে এক অজ্ঞাত দুষ্কৃতিকারী তার পকেট থেকে একটি পিস্তল বের করে, পিস্তল দেখে ভয় পেয়ে তিনি দ্রুত দরজা বন্ধ করে দেন এবং দুষ্কৃতিকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা 1-2 রাউন্ড গুলি চালায় বলে জানা যায়। শ্রী অনুপ কুমার সাহা এবং তার স্ত্রী জানান যে তাদের সঙ্গে রণবীর দেবনাথ ও তার পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে, তাই তারা অভিযোগ দায়ের করতে আগ্রহী ছিলেন না। পরবর্তীতে একই সন্ধ্যায় ঘটনাটি শুনে রণবীর দেবনাথের পিতামাতা অনুপ কুমার সাহার বাড়িতে এসে তাদের ছেলের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে 21/3/2026 তারিখে ভোর প্রায় 0345 আওয়ার সময়ে একই দুষ্কৃতিকারীরা আবার অনুপ কুমার সাহার বাড়িতে তার বাড়ির প্রাঙ্গণে আসে, কিন্তু গেট ভেতর থেকে বন্ধ থাকায় তারা প্রবেশ করতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে তারা গেটের বাইরে থেকে বাড়ির দিকে লক্ষ্য করে 2-3 রাউন্ড গুলি চালায়। ভয়ে কেউ দরজা খোলেনি। ভোরে বাড়ির লোকজন বাইরে এসে দেখতে পান 3টি খালি কার্টিজ এবং একটি বুলেটের মাথা, যা তাদের প্রাঙ্গণে রাখা বোলেরো গাড়ির সামনের রেডিয়েটরে আঘাত করে। এরপর বিষয়টি বিশালগড় পিএস এবং প্রতিবেশীদের জানানো হয়। পরে শ্রী অনুপ কুমার সাহা জানতে পারেন যে তার প্রতিবেশীরাও গুলির শব্দ শুনেছেন। তথ্য প্রাপ্তির পর পিএস এর অফিসার ও স্টাফ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। ঘটনাস্থলে ঘিরে রেখে প্রমাণ সংরক্ষণ করেন এবং যেখানে খালি কার্ট্রিজ ও বুলেট পাওয়া যায় তা চিহ্নিত করেন। ফরেনসিক টিমকে রিকুইজিশন পাঠানো হয়, উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ফরেনসিক টিমের পরিদর্শনের পর খালি কার্ট্রিজ ও বুলেট জব্দ করা হয়। এই ঘটনায় শ্রীমতী সুমা সাহা একটি লিখিত অভিযোগ তখন দায়ের করেন। শ্রীমতী সুমা সাহার লিখিত অভিযোগের ভিত্তিতে বিশালগড় পিএসএ একটি মামলা রুজু হয়। কেস নাম্বার এখানে আছে, পুরোটা আমার আশা করি বলার প্রয়োজন নেই। হ্যাঁ, কেস নাম্বার 2026 BLG 024 ডেটেড 21/3/2026। আর্মস অ্যাক্ট আছে, এখানে সব লেখা আছে। তো মামলাটি তদন্তের জন্য এসআই মিঠু সাহার নিকট অর্পণ করা হয়। ঘটনার পরপরই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিপাহীজলা, এডিশনাল এসপি ও এসডিপিও বিশালগড় ঘটনাস্থলে পরিদর্শন করেন
এবং তদন্ত তদারকি করেন। ভবিষ্যতে কোনো অপরাধ প্রতিরোধ ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্তের জন্য এডিশনাল এসপি সিপাহীজলার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে জানা যায় যে অনুপ কুমার সাহা একজন ঠিকাদার এবং তিনি সম্প্রতি বিশালগড় পিএস এর অধীনে কৈরি মুরাদ এলাকায় একটি পেপার ব্লক ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন। অনুপ কুমার সাহা ও তার স্ত্রী রাহুল দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ, স্বয়ং সাহা, বিজয় দেবনাথ রাহুলকে শনাক্ত করেন। এছাড়াও পিএস রেকর্ড অনুযায়ী রণবীর দেবনাথ নিম্নলিখিত মামলাগুলির সঙ্গে জড়িত ছিল। বিশালগড় পিএস কেস নাম্বার 2025 BLG 024 ডেটেড 27/3/2025 এবং তার জন্য চার্জশিটও দাখিল করা হয়েছে। বিশালগড় পিএস কেস নাম্বার 2025 BLG 51 ডেটেড 17/6/25 সেটা তদন্ত চলছে এবং বিশালগড় পিএস কেস নাম্বার 2025 BLG 082 27/8/2000 সেটারও তদন্ত চলছে আর্মস অ্যাক্ট শুদ্ধ। এই হচ্ছে মুদ্রা বিষয়। এবং যে বিষয়টা আপনারা বলছেন এরপরে যা কাউকে আমি তো বললাম যে এই অবস্থার জন্য যদি দোষী মানে ওকে ধরার পর দোষী সাব্যস্ত তো কোর্ট করবে, কিন্তু ধরার ক্ষেত্রে কোনো অবস্থা আমি যা নির্দেশ দেওয়ার আমি কালকে দিয়েছি। এখন স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে একটি দশ মিনিট ধরে দেখেছিলাম একটা খাস জমি নিয়ে, বক্সনগরে একটা খাস জমি নিয়ে প্রশ্ন উঠেছে। গভর্নমেন্ট সাথে সাথে স্টেপ নিয়েছে, এইচডিএম স্টেপ নিয়েছে। একটু পরে দেখলাম বিশালগড় ঘটনা বলছে, সাথে সাথে গভর্নমেন্ট স্টেপ নিয়েছে। কত খাস জমি আপনাদের সময়, শত শত কানি। আরে রাখেন একটু শুনুন, শুনুন না ঘটনাটা। শত শত কানি দখল করে রেখেছে, এখনো রাবার বাগান করে রেখেছে। শিক্ষার জন্য বলছি, আমি বলছি মুখ্যমন্ত্রী কিভাবে রিপ্লাই দেয়। অর্থাৎ দেখুন পজিটিভ জিনিস দেখুন, এক অস্থির হবে না। আপনি যখন জানতে চাইবেন উত্তর শুনতে হবে। এখন স্মৃতিচারণ। আরে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো প্রণাম করা উচিত। ঠিক আছে, প্রণাম করা উচিত। স্টেপ নিয়েছে শত শত কানি, দক্ষিণ ত্রিপুরায়, উত্তর ত্রিপুরায় শত শত, শুধু খাস জমি নয়, জুট জমি পর্যন্ত দখল করে রেখেছে। এখন লজ্জা করে না? এখন স্মৃতিচারণ। স্যার একটু রাখেন, স্যার একটু রাখেন, স্যার প্লিজ। স্যার বিশাল বড় স্টেপ নিয়েছে। আরে প্রকাশ্য দিবালোকে ব্লকের সামনে পরিমর্শকে হত্যা করে ফেলেছে। লজ্জা আছে? লজ্জা আছে? পরিমর্শকে হত্যা হয়েছে দিনের বেলায় ব্লকের সামনে, তাকে স্টেপ নিয়েছে। আচ্ছা, ঠিক ঠিক, শিখা উচিত। ছবি কি দেখেন? ছবি দেখেন না, ছবি দেখেন না, ছবি দেখেন না, বহুত ছবি আছে। আচ্ছা, সবাই দেখছেন। লিডার হাউস বলবেন, লিডার হাউস বলবেন, হ্যাঁ লিডার হাউস বলবেন। ঠিক আছে, সবাই শান্ত, শান্ত প্লিজ। না, লিডার হাউস বলবেন, সবাইকে শান্ত একটু। লিডার হাউস বলছেন, শুনুন সবাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে বললেন আমাদের পরিষদীয় দল যা বলেছেন, আমার কথা শুনবেন না? আরে আমার কথা একটা উদাহরণ খালি আমি আপনাকে দিচ্ছি। আপনারা তো জোর গলায় কথা বলেন। রিগার্ডিং unauthorized construction of party office on government trust land at Omorpur. Please listen. Omorpur CPIM party office has enclosed about 556 square feet of government trust land in unauthorized manner. Proceedings were drawn in the court of SDM Omorpur, state officer,
under Section 4 in bracketed 1 of Tripura Public Premises Act 1983 for eviction in May 2018 আমাদের সরকার আসার পর। So please listen, appellate authority, please get up, appellate authority, GM and collector, Gomati district also ordered for eviction. CPM party challenged the order of DM and collectors in the High Court of Tripura. High Court dismissed the petition of CPM party on 23/8/2008. Action from state officer is awaited since 2018 till date. ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। সোনাগরে যারা করেছে, পাবলিক করেছে, আপনি অ্যাকশন নিয়েছেন, উই আর হ্যাপি। Why you are not taking against them? কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না স্যার? কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না? আমি জানতে চাই কেন ব্যবস্থা নিচ্ছেন না? কিসের কেন? এখন এখন এটা কি? আরে কি হচ্ছে এটা? স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী বলে ত্রিপুরাজ্যে 2018 সালের পর বিজেপি 200টার উপরে অফিস আমি দেখিয়ে দেবো খাস জায়গার উপর আছে, তিনি ভাঙবেন কিনা দেখেন। 200টার উপর অফিস দেখিয়ে দেবো, আপনাদের মতো সে বলুন এখানে আপনাদের ভাঙবেন কিনা, ভাঙবেন না, আপনি পাচ্ছেন চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, দরকার হলে চালিয়ে বুলডোজার চালিয়ে তাদের অফিসে ভাঙাও। যদি ইলিগাল ওয়ার্ক থেকে বানাও। কেন পাবলিকের জায়গায় কেন রাখবে? পাবলিকের আপনি স্যার বলুন, পাবলিকের জায়গায় কেন রাখবে? ওরা পাবলিকের জায়গায় কেন রাখবে? আমার কথা পাবলিকের কেন রাখবে? কেন পরিবেশ কেন নিজেকে কেন উদ্যোগ করে না? নিজেকে কেউ ছেড়ে যায় না? ঠিক আছে, এখন স্মৃতিচারণ একটু কুল ডাউন। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূত্রে একটি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে, এখন আমি সেটি পাঠ করছি। এঞ্জেল চাকমার অকাল প্রয়াণে শোক জ্ঞাপন। গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমি এই সভাকে অবগত করতে চাই যে ঊনকোটি জেলার মাছমারার জনার্দন পাড়ার বাসিন্দা, রাজ্যের মাধ্যমিক ছাত্র এঞ্জেল চাকমা গত 9 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে উত্তরাখণ্ডের দেহরাদুন জেলার সেলাকুই এলাকায় কিছু দুষ্কৃতিকারী নির্মম ও সংঘবদ্ধ হামলায় মারাত্মকভাবে আহত হন। ওই দুর্ভাগ্যজনক ঘটনা চলাকালীন সময়ে এঞ্জেল চাকমার সঙ্গে থাকা ছোট ভাই মাইকেল চাকমাও দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ আক্রমণে আহত হয়েছেন। গুরুতরভাবে আহত অবস্থায় এঞ্জেল চাকমাকে তাৎক্ষণিক দেহরাদুনের গ্রাফিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি প্রায় 17 দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও রাজ্যের কৃতি সন্তান এঞ্জেল চাকমা 26 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, এঞ্জেল চাকমা উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেহরাদুনে গিয়েছিলেন এবং সেখানে MBA কোর্সে অধ্যয়নরত ছিলেন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যু কেবল তার পরিবারের জন্যই নয়, সমগ্র ত্রিপুরা রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই নৃশংস ও নিন্দনীয় ঘটনার প্রতি এই পবিত্র বিধানসভা তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছে। এই শোকাবহ মুহূর্তে ত্রিপুরা বিধানসভা প্রয়াত এঞ্জেল চাকমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে। এখন আমি সবাই উপস্থিত মাননীয় সদস্য ও সদস্যগণকে অনুরোধ করছি প্রয়াত এঞ্জেল চাকমার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার চিরশান্তি কামনায় 2 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি সবাইকে। সেক্রেটারি সাহেব একটু দেখবেন টাইমটা। স্টার্ট।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন রেফারেন্স পিরিয়ড, উল্লেখ্য বিষয়ের উপর বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 5টি রেফারেন্স পিরিয়ডের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী তোফাজ্জল হোসেন। এখন আমি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের SC/ST সম্প্রদায়ের আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের ন্যায় সমহারে স্টাইপেন্ড প্রদান করা সম্পর্কে। হ্যাঁ, ঠিক আছে, একটা পর্যন্ত যা হয় এটা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 16 তারিখ মার্চ মাননীয় সদস্য তোফাজ্জল হোসেন মহোদয় উনি রেফারেন্স পিরিয়ডে উনি একটা বিষয় এনেছেন যে রাজ্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ে আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের SC এবং ST সম্প্রদায়ে আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের ন্যায় সমহারে স্টাইপেন্ড প্রদান করার সম্পর্কে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড 55 থেকে বাড়িয়ে 65 করা হয়েছে এবং এর ফলে 2018 এবং 19 অর্থবর্ষর থেকে এবং 2025 এবং 26 অর্থবর্ষ পর্যন্ত 3460 জন মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উপকৃত হয়েছে এবং রাজ্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরে উক্ত স্টাইপেন্ড 65 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করার প্রস্তাবটি অর্থ দপ্তরের ইতিমধ্যে আমরা অনুমোদন পেয়েছি এবং আগামী অর্থবর্ষের প্রথম 1 এপ্রিল থেকে ছাত্রছাত্রীদের 100 টাকা করে স্টাইপেন্ড প্রদান করার জন্য দপ্তর ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে আমি দপ্তরের মন্ত্রী মহোদয়কে আমাদের মাইনরিটি দপ্তর থেকে এবং মুসলিমদের দপ্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন কিসের হিন্দু কিসের মুসলমান, আমরা সবাই ইন্ডিয়ান। তিনি আবারও প্রমাণ করেছেন हम लोग ये ना ढूंढे हिंदू कौन है, हम लोग ये ना ढूंढे मुस्लिम कौन है, हम लोग ढूंढे परेशान कौन है। আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে মুসলিমদের ছাত্রছাত্রীদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে বৈষম্যটা আমরা দূর করে দিয়ে সবাইকে ইকুয়াল করেছেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি, হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী নন্দ সরকার এবং শ্রী রামু দাস। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়টির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল 16 মার্চ 2026 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত শরিকি সংঘাতে বোমা চলল গুলি শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় স্পিকার মহোদয়, এই বিষয়ে অলরেডি বিস্তারিত কিন্তু একই বিষয়ে কিন্তু আলোচনা হয়ে গেছে এই হাউসে। পালদংশু বাবু মাননীয় বিধায়ক এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, তো এটা কিন্তু পুরো বিষয় আলোচনা করেছেন। যদি বলেন তাহলে আবার আমি রিপিট করতে পারি। আর বলার কোনো দরকার নেই, আমার মনে হয় বলার কোনো দরকার নেই, আলোচনা তো হয়ে গেছে। তো পরবর্তী ওই দিনের ঘটনাটা একটু, ওই দিনের ঘটনা আমি যে বিষয়টা তুলছি ওই দিনের ঘটনাটা একটু, এটা তো অলরেডি এটা তো বলা হয়ে গেছে, তো সময় নষ্ট করে লাভ নেই। আমি ওই সময় ছিলাম না। হ্যাঁ, বলা হয়ে গেছে। এটা তো কথা না, ছিলেন আর এটা ছিল না, এটা অন্য বিষয়। হাউসে তো ডিসিশন হয়েছে না, একই জিনিস এটা বলা হয়েছে। তো ক্লারিফিকেশন করেন না, একটু ক্লারিফিকেশন করেন। আমার অসুবিধা নেই।
না, এটা বারবার এটা বলা হয়েছে। আগে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে একই বিষয়ে আগে আলোচনা হয়েছে। তারপরেও কিন্তু নষ্ট করে লাভ নেই। তারপরেও কিন্তু আমি বলেছি একই জিনিস আবার কোনো আবার আজকে অনেক সময় আমি করে দিতে পারি অনেক আমার। না না, ঠিক আছে, ধন্যবাদ। রেফারেন্স পিরিয়ডের ত্রুটি যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী সুদীপ সরকারজি। এখন আমি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নলিখিত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল 18 মার্চ 2026 ইংরেজি সন্ধ্যার পত্রিকা প্রথম পাতায় প্রকাশিত পূর্তে মাফিয়া রাজ ঠিকাদার পেটাই বাস্তুকারকে হুমকি আতঙ্ক শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক এখানে যুগ্মভাবে শ্রী নির্মল বিশ্বাস, শ্রী সুদীপ সরকার মহোদয় লিখেছেন যে পূর্ত মাফিয়া বাস ঠিকাদার পিটায় বাস্তুকারকে হুমকি আতঙ্ক এই শীর্ষক সংবাদ সম্পর্কে। পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক উক্ত বিষয়টির উপর একটি অনুসন্ধান পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা যাচাই করার উদ্দেশ্যে এনএইচ পিডব্লিউডি ব্র্যাকেটে মুখ্য বাস্তুকার শ্রী সুব্রত বণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে জানান যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরো উল্লেখ করেন যে কোনো ঠিকাদারকে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে বা নেতাজি চৌমুহনীস্থিত পিডব্লিউডি অফিসে প্রবেশ করা থেকে বাধা দেওয়া হয়নি। এ বিষয়ে নেতাজি চৌমুহনীস্থিত পিডব্লিউডি অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী সুনীল চন্দ্র দাসও স্পষ্টভাবে জানান যে অফিসের প্রাঙ্গণে ভীতি প্রদর্শন, অনুমোদিত প্রবেশ, আক্রমণ বা বহিরাগতদের দ্বারা কোনো প্রকার হস্তক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরো নিশ্চিত করে যে কোনো ঠিকাদার বা ব্যক্তি তার অফিসে প্রবেশ বা সাক্ষাৎ করতে বাধাপ্রাপ্ত হননি, এই ধরনের কোনো অবৈধ কার্যকলাপ ঘটেনি। এটিও এখানে উল্লেখ করার বিষয় যে কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ প্রশাসন সর্বদা সম্পূর্ণ সতর্ক সজাগ থাকে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে বর্তমান বিষয়টি তদন্ত করে এই ধরনের কোনো ঘটনার পক্ষে কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি। অতএব উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো বাস্তব ভিত্তিক প্রমাণ নেই। এই বিষয়টি পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকারের নজরে আসার পর একটি বিভাগীয় অভ্যন্তরীণ তদন্ত স্পষ্ট হয় যে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তববর্জিত, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং একটি সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এর পরিপ্রেক্ষিতে পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার বিগত 22/3/26 তারিখে একটি রিজয়েন্ডার অর্থাৎ প্রতিবাদপত্র ইস্যু করেন, যার একটি প্রত্যয়িত নকল সঙ্গে এখানে দেওয়া হল। স্যার, আপনার মাধ্যমে আমি জাস্ট দুটি কথা বলছি। প্রথমত স্যার, এই যে সংবাদটা প্রকাশিত হলো 18 তারিখ সেন্দন পত্রিকায়, এটা বিশাল বড় নিউজ এবং পরবর্তী সময়ে দপ্তর থেকে যা বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু স্যার, আমরা যে বিষয়টা লক্ষ্য করছি বিভিন্ন সময়, এটা শুধুমাত্র নেতাজি চৌমুহনী পিডব্লিউডি অফিস না, রাজ্যের বিভিন্ন পিডব্লিউডি অফিসগুলির মধ্যে সাধারণ ঠিকাদাররা বলছেন যে অফিসে যাওয়া আসার ক্ষেত্রে প্রচন্ড বাধা তৈরি হয়। বিভিন্ন অফিসগুলিতে ঢুকতে গেলে পরে বিভিন্নভাবে তল্লাশি করা, জিজ্ঞাসাবাদ করা, এই বিষয়গুলি ঘটে থাকে। এবং যদিও এখন অনলাইনে টেন্ডার ড্রপিং করা যায়, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে স্যার, সশরীরে যেতে হয় ঠিকাদার থেকে, তখনই বিষয়গুলি ঘটছে। এবং যে বিষয়টা আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে বিশালগড়ের ঘটনা, খোয়াই পিডব্লিউডি অফিসের ভিতরের ঘটনা এবং কৈলা শহরের ঘটনা তো স্যার মারাত্মক বিষয়। সরস্বতী পূজার দিনে এই পুলিশ সেখানে শূন্য গুলি পর্যন্ত চালাতে বাধ্য হলেন। মূল বিষয়টা কিন্তু স্যার এই ঠিকাদারি ব্যবসাটা নিয়েই এবং কুমারঘাটের ঘটনা, এমন অসংখ্য ঘটনা স্যার সামনে আসছে। তাই আপনার মাধ্যমে এই বিষয়টা সম্পর্কে আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের, যেন এই বিষয়গুলি রোধ করবার প্রশ্নে স্বরাষ্ট্র দপ্তর প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
এটা ঠিক যে অফিসার যিনি আছেন উনি তো স্বাভাবিকভাবেই বলবেন যে না আমার এখানে এমন কোনো ঘটনা হয়নি, কিন্তু অফিসের দরজার বাইরে তো ঘটনা, কাজে স্বাভাবিকভাবে এই কথা বলবেন। কিন্তু ঘটনা হলো এই নেতাজি যেমনই তো আরো একটা ঘটনা দেখা গেছে যে এবার সবগুলি, কিন্তু এখানে যতগুলি ঘটনা হচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে হসপিটালাইজ হচ্ছে, এমনকি জিবি হাসপাতালে রেফার হচ্ছে। এখন অফিসার স্বাভাবিকভাবে বলবেন যে না আমার এখানে এই ধরনের কোনো ঘটনাই নেই, স্বাভাবিকভাবে ওনার অফিসে যেহেতু হয়নি, অফিসের বাইরেই তো তাদের আটকে দেওয়া হচ্ছে। কাজে সেদিক থেকে বিষয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেখুন এর আগেও অনেকগুলো এই বিষয়ে যতবারই কথা হয়েছে সব কটা কিন্তু যা সত্য তাই কিন্তু আমি হাউসে বলেছি। এটার যদি অনুসন্ধান হয়েছে, পুলিশও সেখানে গেছে, তো জিজ্ঞাসাবাদও হয়েছে, আর যে মানে এই ধরনের ঘটনা ব্যাপারে উঠে তো রিজয়েন্ডারও দেওয়া হয়েছে। তো এরকম তো না যে এটাকে মানে আড়াল করে আমরা কিছু বলার, এখন পর্যন্ত এই ধরনের যে প্রচেষ্টা অন্তত এই হাউসে আমার তরফ থেকে আমি করিনি, এটুকু আমি বলতে পারি। তবে যে বিষয়টা নিয়ে উদ্বেগ যেটা করা হয়েছে মাননীয় বিধায়ক বললেন, এগুলো কিন্তু আমরাও দেখি, আমরা চেষ্টা করছি এগুলো, কারণ এগুলো অনেকটা ক্যান্সার রোগের মতো। তো আমরা চেষ্টা করছি এগুলোকে আস্তে আস্তে এলিমিনেট কি করা যায়, নানা রকম চেষ্টা প্রচেষ্টা এগুলো চলছে। আমরাও চাই না এগুলো হোক, কিন্তু চেষ্টা আছে, অনেকভাবে চেষ্টা করে দেখবেন আস্তে আস্তে করে। হ্যাঁ, ভ্যাকসিন না, ভ্যাকসিন নিতে গেলে তো সবার নিতে হবে, এখানে তো শুধু সবারই নিতে হবে, কারণ ভ্যাকসিনের আগেও তো আমরা দেখেছি অনেকে টাকা নিয়ে ঘুমিয়ে দীর্ঘদিনের ব্যায়াম, তখন থেকে যদি ভ্যাকসিনটা দিতেন তাহলে আজকে কিন্তু এই সমস্যাটা হতো না। আচ্ছা, পরবর্তী রেফারেন্স পিরিয়ডের তথ্যটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্যা শ্রীমতী স্বপ্না দাস পাল। এখন আমি পূর্ত জল সম্পদ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল সুরমা বিধানসভার হালহালি পঞ্চায়েত এলাকায় ধলাই নদীর ভাঙ্গন রোধে সরকারের দৃষ্টি আকর্ষণ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়ার যে রেফারেন্স পিরিয়ড সুরমা বিধানসভার হালহুলি পঞ্চায়েত এলাকায় ধলাই নদীর ভাঙন রোধে সরকারের দৃষ্টি আকর্ষণ। ধলাই নদী 18 মুড়া যে হিল আছে সেখান থেকে উৎপন্ন হয় আমরা সবাই জানি, এবং সেটা ধলাই ত্রিপুরা জেলার বিভিন্ন স্থান দিয়ে প্রবাহিত হয়। আমবাসা, বড়লুতমা এবং কমলপুর মহকুমার দুর্গাচমনি ব্লকের অন্তর্গত হালহুলি গ্রাম পঞ্চায়েত এর এলাকার মধ্য দিয়ে সেটা উত্তর দিকে প্রবাহিত হয় এবং বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কিন্তু সেটা প্রবেশ করে এবং অবশেষে মনু নদীর সাথে মিলিত হয়। এবং এই যে নদীটি প্রায় 171 কিলোমিটার, গত অর্থ বছরে অর্থাৎ 2025-26 ইংরেজি পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ থেকে দুর্গাচমনি ব্লকের অন্তর্গত হালহুলি গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 650 মিটার দৈর্ঘ্যের প্রয়োজনীয় এস্টিমেট ওনারা তৈরি করেছেন, যা উপযুক্ত আনুষঙ্গিক স্কিমে প্রয়োজনীয় আর্থিক বা অর্থনৈতিক ব্যবস্থা সাপেক্ষে পর্যায়ক্রমে কাজগুলো হাতে নেওয়া হবে। এস্টিমেটেড কস্ট প্রায় 2,78,78,168 টাকা এবং সেখানে করার জন্য সেইভাবে নেওয়া হয়েছে। বর্তমান অর্থ বছরে অর্থাৎ 2025-26 ইংরেজি সালে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ থেকে ত্রিপুরার বিভিন্ন স্থানে নদী এবং ছড়ার পাড় ভাঙন রোধে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে। একটু আগে কিন্তু এই বিষয়ে মানে পার্টলি কিন্তু এখানেও আলোচনা হয়েছে। আপনি এখানে সমস্ত যে আমাদের অ্যাসেম্বলি ওয়াইজ আমার কাছে পুরো তথ্য আছে, কোথায় কোথায় কাজ হয়েছে সব যদি বলা হয় তাহলে আমি এখানে বলতে পারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমার সুরমা বিধানসভার হালহুলি গ্রাম পঞ্চায়েতের এলাকার যে ওই এলাকার মানুষের স্বার্থে যে জল সম্পদ ব্যবস্থা নেওয়া হবে সেটা যেন খুব তাড়াতাড়ি নেওয়া হয়, নয়তো একটা গ্রাম বিলিয়ে যাবে।
তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করব যে ওনার মাধ্যমে সেটা সম্ভব হবে, এবং আমি নিজেও সেই বিষয়ে একটু আশ্বাস পেয়েছি। ধন্যবাদ। পরবর্তী রেফারেন্স পিরিয়ডের পঞ্চমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদার। এখন আমি পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে। ইন্ডাস্ট্রি, শিল্প, বিষয়বস্তু হল জনগণের স্বার্থে বিলোনিয়াতে সিএনজি স্টেশন প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হয়ে গেছে না? তৈরি করার ঠিক আছে। এখন হ্যাঁ ঠিক আছে, লেখ করে দিন। দৃষ্টি আকর্ষণের নোটিশ মানে একটা পর্যন্ত যা হয় নিয়ে যাব। উল্লেখ্য বিষয়ের উপর বিবৃতি প্রদান। মানে সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দৃষ্টি আকর্ষণের নোটিশ। আজ 3টি দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল অমরপুর নগর পঞ্চায়েতকে পৌর পরিষদে উন্নীতকরণ সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহোদয়, এখানে যে কলিং অ্যাটেনশন নোটিশ যেটা দেওয়া হয়েছে অমরপুর নগর পঞ্চায়েতকে পৌর পরিষদে উন্নতিকরণ সম্পর্কে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় উত্থাপিত করেছেন। ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 3 ধারা অনুসারে অমরপুর নগর পঞ্চায়েত গঠন করা হয়েছে। এই নগর পঞ্চায়েতকে পুরো পরিষদে উন্নতি করতে হলে ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 7(c) সেই ধারা অনুসারে করতে হবে। ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 3(Roman number 1) ধারা অনুসারে কোন নগর পঞ্চায়েতকে পুরো পরিষদে যদি উন্নতি করতে হয় ওই নগর পঞ্চায়েতের জনসংখ্যা হতে হবে 15,000-এরও বেশি। বর্তমানে ROR অর্থাৎ রেজিস্টার অফ অর্ডিনারি রেসিডেন্স অনুসারে অমরপুর নগর পঞ্চায়েতের জনসংখ্যা 12,302, যা ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 ধারার শর্ত পূরণ করে না। যেহেতু এখন অমরপুর নগর পঞ্চায়েতের জনসংখ্যা 12,302, তাই এই শহরকে পুরো পরিষদে উন্নতি করা প্রযোজ্য আইনের পরিপন্থী। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, অমরপুর নগর পঞ্চায়েত 19/8/2025 তারিখে গৃহীত এক প্রস্তাবে সর্বসম্মতিক্রমে এলাকার সম্প্রসারণের মাধ্যমে অমরপুর নগর পঞ্চায়েতকে অমরপুর পৌর পরিষদে উন্নতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যেটা বলেছেন ঠিক, অমরপুরে আগে লোক সংখ্যা ছিল 12,302 জন, কিন্তু 2025-এর নগর পঞ্চায়েত যে ফ্যামিলি লিস্ট তাতে লোক সংখ্যা বর্তমানে আছে 13,416 জন। তো একটা নগর পঞ্চায়েত, যেহেতু নগর পঞ্চায়েতে পৌর আইনের 1994 ধারা অনুযায়ী লোক সংখ্যা 15,000-এর উপরে লাগে, এর জন্য অমরপুরের পাশে যে পঞ্চায়েতগুলো রয়েছে, থাকছড়া গ্রাম পঞ্চায়েত থেকে 1টি ওয়ার্ড, রাঙ্গান পঞ্চায়েত থেকে 1টি ওয়ার্ড, রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত থেকে 2টি ওয়ার্ড, বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে 2টি ওয়ার্ড মিলিয়ে সেখানকার লোক সংখ্যা আনুমানিক 2,272। সব মিলিয়ে যে এই বর্ধিত এরিয়ার গঠনের জন্য পঞ্চায়েত থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছে 15,688। তাইলে নগর আইন অনুযায়ী সে লোক সংখ্যা পর্যাপ্ত পরিমাণে সেখানে রয়েছে। আমি এবং এর সঙ্গে একটা নগর জীবনের, যেমন অমরপুর নগর পঞ্চায়েতের চতুর্দিকে এডিসি এরিয়া এবং অমরপুর নগর পঞ্চায়েত 10টি পাশের পঞ্চায়েত রয়েছে। সুতরাং বেশিরভাগ মানুষ যারা অকৃষি কর্মসংস্থান বৃদ্ধি, উচ্চ রাজস্ব উৎপাদন এবং জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য মানুষ তার পরিষেবা চাইছে, এবং ওই পঞ্চায়েতগুলো, যে পঞ্চায়েতগুলো থেকে
আপনার যে ওয়ার্ডগুলো আমরা ভাগ করেছি ওই পঞ্চায়েতও রেজুলেশন দিয়েছে যে তাদেরকে নগর পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করলে তাদের কোনো অসুবিধা নয়। তার জন্য নগর উন্নয়ন দপ্তরকে 19/8/2025 এই প্রস্তাবটা সেখানে প্রেরণ করা হয়েছে। আমি আপনার মাধ্যমে যে দপ্তরের যারা আধিকারিক রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে সে বিষয়টি তারা সবিস্তারে সেটা বুঝাতে অক্ষম হয়েছে। আমি আশা প্রকাশ করব অমরপুর নগর পঞ্চায়েত পূর্বে যে আমাদের 10টি মহকুমার ছিল তার মধ্যে অমরপুর একটা নগর পঞ্চায়েত রয়েছে এবং ওই পরিকাঠামোর দিক থেকে আবার অমরপুর নগর পঞ্চায়েতের যে রাংটাংটা আমরা এটার সঙ্গে সীমানা বৃদ্ধি করেছি। সীমানা আগে নগর পঞ্চায়েতের সীমানা ছিল 3.5 বর্গ কিমি, বর্তমানে ওই পঞ্চায়েতগুলো এলে 2.86 কিমি হবে, অর্থাৎ 6.43 বর্গ কিলোমিটার হবে। এখানে নগর পঞ্চায়েত একটা টাকসারি সেন্টার তৈরি করা হচ্ছে, অর্থাৎ বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, যেটা নগর জীবনের উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ির থেকে সেগুলো কালেকশন করা হয়, সেগুলো একটা পঞ্চায়েতে রয়েছে। যদি নগর পঞ্চায়েতকে ওই ওয়ার্ডটাকেও সেখানে আমরা যুক্ত করে প্রস্তাবটা এইভাবেই প্রেরণ করা হয়েছে। সুতরাং নগরের পরিচালনার ক্ষেত্রে নগরের সুবিধার্থে অমরপুর নগর পঞ্চায়েতে পুরো পরিশোধ করার জন্য এবং নগর পঞ্চায়েতের যে প্রস্তাবটা সে প্রস্তাবটার সঙ্গে আমিও সহমত পোষণ করছি এবং সঙ্গে সঙ্গে একটা নগর পঞ্চায়েত যে অর্থনৈতিকভাবে যে উন্নতি 2024-25 অর্থ বৎসরে কর রাজস্ব নগর পঞ্চায়েত থেকে কালেকশন করা হয়েছে 93,63,372 টাকা। সুতরাং একটা নগর পঞ্চায়েত যখন পুরো পরিষদে উন্নতি হয় তাহলে কি হয়, সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের কাছ থেকে সেখানে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নাগরিক জীবনের পরিষেবাও আরো ভালোভাবে দেওয়া সম্ভব। তার জন্য অমরপুরবাসীর পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যাতে এই নগর পঞ্চায়েতকে পৌর পরিষদে উন্নতি করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে প্রপোজালটা পাঠানো হয়েছে ইট ইজ আন্ডার এক্সামিনেশন, কিন্তু মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়ের জ্ঞাতার্থে জানাচ্ছি এখন কিন্তু সেন্সাস স্টার্ট হয়ে গেছে। তো যেহেতু সেন্সাস স্টার্ট হয়েছে, দ্য বাউন্ডারি হ্যাজ বিন ফ্রিজড, হ্যান্স পঞ্চায়েত এরিয়া ক্যানট বি ইনক্লুডেড টিল 2027। পরবর্তী দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমাজি। নোটিশটির বিষয়বস্তু হল ভূগর্ভস্থ জলের স্তরকে বাঁচাতে জল সংরক্ষণকে প্রাধান্য দিয়ে ডিটিডব্লিউ এর পরিবর্তে আরো উন্নত মানের আধুনিক পরিকল্পনা গ্রহণের সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য পূর্ত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যারা কলিং অ্যাটেনশনের মাধ্যমে এখানে উপস্থাপিত করেছেন, ভূগর্ভস্থ জলের স্তরকে বাঁচাতে জল সংরক্ষণকে প্রাধান্য দিয়ে ডিটিডব্লিউ এর পরিবর্তে আরো উন্নত মানের আধুনিক পরিকল্পনা গ্রহণ সম্পর্কে। এই বিষয়ে এর আগেও কিন্তু আলোচনা হয়েছে, ভূগর্ভস্থ জল ত্রিপুরাতে কি অবস্থায় আছে, অন্যান্য যে মেইন ল্যান্ডগুলো আছে আমাদের ভারতবর্ষে। তবুও যেহেতু উঠিয়েছে আমি ওনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আবার, ত্রিপুরা রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর রাজ্যের প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং পার্মানেন্ট ভিত্তিতে পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে একটা মিশন মোডে কিন্তু কাজ করছে। রাজ্যের গ্রামীণ এলাকায় বিভিন্ন যেসব উৎস আছে সেগুলোর মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, যেমন গভীর নলকূপ, স্বল্প বেশের গভীর নলকূপ, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং উদ্ভাবনী যে ইনোভেটিভ প্রকল্প সেগুলো অলরেডি এখানে কয়েকবারে গত বিধানসভার যে অধিবেশন হয়েছে সেখানেও আলোচনা হয়েছে। ভূগর্ভস্থ জলের যে স্তর সেটাকে বাঁচাতে জল সংরক্ষণকে প্রাধান্য দিয়ে দপ্তর বিভিন্ন এলাকায় নদী, ছড়া, জলাধার এবং ঝর্ণার জলকে কেন্দ্র করে অনেক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ইনোভেটিভ প্রকল্প ইতিমধ্যে তৈরি করেছে এবং তার কাজও চলছে।
উক্ত প্রকল্পগুলির ব্যয় সাপেক্ষ। ইনোভেটিভ যে আইডিয়াগুলো আছে সেগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ এবং সেগুলো করতে অনেকটা সময়ও কিন্তু ব্যয় হয়। তথাপি উক্ত বাধা অতিক্রম করেও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের অধীনে সারফেস ওয়াটারকে প্রাধান্য দিয়ে এই সমস্ত প্রকল্প তৈরিতে কাজ হাতে নিয়েছেন। যদিও এই রাজ্যে বিভিন্ন এলাকায় সারফেস ওয়াটারের স্কারসিটি রয়েছে, কারণ পানীয় জলের পরিষেবা প্রদান করতে গিয়ে ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে DTW স্কিম তৈরি করতে হয়। এই রাজ্যের বাৎসরিক ভূগর্ভস্থ জলের পরিমাণ মাত্র 10.06% জল ব্যবহারের জন্য উত্তোলন করা হয়। রাজ্যের বাৎসরিক যে ভূগর্ভস্থ জলের পরিমাণ 1.24 বিলিয়ন কিউবিক মিটার এবং জল উত্তোলন করা হয় 0.12 BCM মাত্র, যেখানে সারা দেশের নিরিখে বাৎসরিক ভূগর্ভস্থ জলের পরিমাণ 60.63% জল ব্যবহারের জন্য উত্তোলন করে থাকে। সারা দেশে বাৎসরিক ভূগর্ভস্থ জলের পরিমাণ 407.75 BCM এবং জল উত্তোলন করা হয় 247.22 BCM। এখন পর্যন্ত এই রাজ্যে 154টি, গ্রামীণ এলাকায় 136টি এবং শহর এলাকায় 18টি সারফেস ওয়াটারকে ভিত্তি করে ছোট বড় ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ইনোভেটিভ টাইপ প্ল্যান্ট চালু রয়েছে। রাজ্যে শহর এলাকায় 1টি ও গ্রামীণ এলাকায় 71টি সারফেস ওয়াটারকে ভিত্তি করে ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ইনোভেটিভ টাইপ প্ল্যান্ট তৈরির কাজ পরিকল্পনা অনুসারে হাতে নেওয়া হয়েছে। এখানে অনেকগুলো জায়গা আছে, আমি সবকটা যদি বলেন আমি নাম পড়তে পারি। এছাড়াও আরো 27টি বিভিন্ন ব্লক এলাকায় করে দিন। আচ্ছা, বাস হয়ে গেছে আর একটু। এছাড়াও আরো 27টি বিভিন্ন ব্লক এলাকায় সারফেস ওয়াটারকে ভিত্তি করে ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ইনোভেটিভ টাইপ প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। তৃতীয় দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, যেহেতু এটা ওই জল সংরক্ষণের ব্যাপার, আমাদের দম্বুনগরে শর্ট করে বলবেন। শর্ট করে বলছি, দম্বুনগর এরিয়াতে ওয়াটারের মানে জলের ক্রাইসিস আছে, ড্রিঙ্কিং ওয়াটারের, পানীয় জলের ক্রাইসিস। সেখানে নিচে বিশাল আমাদের যে ওয়াটার বডি আছে, এখানে নৌকা চলাচল করে, সবকিছু থাকে, মানুষ এই যে এখানে পিকনিক স্পট বা সবকিছু থাকে, ডেস্টিনেশন হয়। কিন্তু ওই এলাকার মধ্যে আপনার এই যে মুগসরি বিসি এবং নিউ গুমতি বিসি, রামভদ্র বিসি এবং বিভিন্ন এলাকার গুলিতে ওইখানে পানীয় জলের সংকট হয়। কেননা সেই জলকে নিষ্কাশন করে যে আমাদের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা তাদেরকে কিভাবে জলের একটা উৎস বানিয়ে পানীয় জলের একটা ব্যবস্থা করা যায় তার পরিকল্পনা আমাদের সরকারে আছে কিনা। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়ে আমার আধিকারিকরা এখানে বসে আছেন, তো নিশ্চয়ই ওনারা দেখবেন এখানে লিস্ট অফ সারফেস ওয়াটার ট্রিটমেন্টে এখানে যা দেখলাম গুমতি, ত্রিপুরাতে, অমরপুর এবং উদয়পুরে একটা করে কিন্তু সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আছে। উনি যেটা বললেন এখানে আধিকারিকদের বলবো আমি বিষয়টা দেখার জন্য। ধন্যবাদ। তৃতীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মাজি। নোটিশটির বিষয়বস্তু হল ন্যাশনাল হাইওয়ের অধিগ্রহণ জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য পূর্ত জাতীয় সড়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে নোটিশটি দিয়েছেন কলিং অ্যাটেনশনের, যে ন্যাশনাল হাইওয়ের অধিগ্রহণ জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা সম্পর্কে, এটা উনি এমনিতেও একবার বলেছিলেন, আমি বললাম যে তার উত্তরটা আমি দেবো, ভালোই হয়েছে এখানে এটা আসাতে। তো বর্তমানে রাজ্যে আমরা সবাই জানি যে 6টা ন্যাশনাল হাইওয়ে আছে এবং ত্রিপুরার জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য 923.31 কিলোমিটার এবং ডিজাইন লেন্থ যদি অ্যালাইনমেন্টের পরে যে ডিজাইন লেন্থ হয় 793 কিলোমিটার। ত্রিপুরার জাতীয় সড়কের যে পার্শ্ববর্তী অধিগ্রহণ করা হয়, যখন অধিগ্রহণ করা হয় সেটা কিন্তু যদি দেখা যায় যে গভর্নমেন্টে অলরেডি এটাকে রাস্তাটাকে বড় করতে গিয়ে জায়গাটা অধিগ্রহণ করা হয়েছে,
এবং সেটা যদি পয়সার বিনিময়ে, তো ন্যাচারালি সেই অধিগ্রহণের পরে পয়সা দেওয়া হয়, কিন্তু সেখানে যদি কোনো দোকানপাট তৈরি হয় বা কেউ দখলদারিতা, সেটা কিন্তু একটা বেআইনি কাজ। ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক MRTH এবং NHIDCL তত্ত্বাবধানে যে 6টি জাতীয় সড়ক আছে তার উন্নয়ন ও প্রশস্ত করতেই হয়। তো সেখানে বেআইনি দখলের কারণে সড়কের প্রশস্তকরণ বা ডিভাইডার তৈরির কাজে বাধা সৃষ্টি হচ্ছে, যা প্রকল্পের সময়সীমাও কিন্তু বেড়ে যায়। এই যে প্রশ্নগুলো অনেক সময় আসে যে এত দেরি হচ্ছে কেন, তো এই ল্যান্ড একুইজিশন এবং এগুলো করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় কিন্তু অনেক সময়। তো যাই হোক, এগুলো ওভারকাম করে আস্তে আস্তে করে এই কাজটা চলছে। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট 1956 আইনের আওতায় জাতীয় সড়কের জমিতে যে কোনো অননুমোদিত স্থাপনা একটি দণ্ডনীয় অপরাধ। একবার জমি, যেটা আমি বললাম একটু আগে, একবার জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়ে গেলে এবং ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেলে সেই জমির মালিকানা সম্পূর্ণভাবে সরকারের, সেখানে পুনরায় দখল করা আইনত নিষিদ্ধ। ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন এবং জাতীয় সড়ক আইন অনুযায়ী জাতীয় সড়কের রাইট অফ ওয়ে তে কোনো জবরদখল NHIDCL এর নজর আসা মাত্র NHIDCL জেলা ম্যাজিস্ট্রেট শুদ্ধ সেই দখলদারদের নিয়মিত বিধিবদ্ধ তাদেরকে সতর্কীকরণ করা হয়, চিঠি পাঠানো হচ্ছে, এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা প্রায় হয়ে থাকে। এই প্রশাসনিক তৎপরতার ফলে ইতিবাচক সাড়াও কিন্তু মিলেছে। ইতিমধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা সরিয়েও নেওয়া হয়েছে, এটা লিস্ট আমার কাছে আছে। যদিও জাতীয় সড়কগুলোতে থাকা অধিকাংশ অবৈধ দখলই অস্থায়ী দোকানপাট হিসাবে চিহ্নিত, অস্থায়ী মানে পার্মানেন্ট কিছু না। NHIDCL থেকে পাওয়া বর্তমান তথ্য অনুযায়ী তুলনামূলক সম্ভাব্য চিত্র নিচে দেওয়া হলো। যেমন NS 208, আমি পুরো ডিটেলস পড়ছি না, সর্বমোট প্রায় 79টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, 5টি কিন্তু দখলমুক্ত হয়েছে, বাকিগুলো প্রক্রিয়া চলছে উঠানোর জন্য। এই জন্য সংশ্লিষ্ট মহকুমা শাসক বিজ্ঞপ্তি জারি করেছেন। NS 208 খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর, হরিণা, সেখানেও কিন্তু জমি অধিগ্রহণের কাজ এখনো সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি। কিন্তু কিছু জায়গায় জমির মালিক নির্দিষ্ট না হয়, দেখুন কত সমস্যা হয়, জমি আছে অথচ জমির মালিকানা কিন্তু কনফার্মেশন আসে না, কারণ অনেকের কাছে এমনিতেই সেখানে দখলদার হিসাবে অনেকদিন আছে, তো সেইভাবে নির্দিষ্ট না হওয়াতে বিভিন্ন যে মানে টেকনিক্যাল প্রবলেম হয়, কাকে ক্ষতিপূরণটা দেওয়া হয়, এটা একটা আরেকটা সমস্যা, সেই কারণেও কিন্তু এই কাজের বিলম্ব হয়। NS 208 কৈলাসহর, কুর্তি, সর্বমোট 21টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, দখলমুক্ত করার প্রক্রিয়া চলছে। NH 108 আগরতলা, খোয়াই, সর্বমোট 60টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, সেখানেও কিন্তু এই প্রক্রিয়া চলছে দখলমুক্ত করার। NH 08 সর্বমোট 210টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা আছে এবং তারও দখলমুক্ত করার প্রক্রিয়া চলছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জমি অধিগ্রহণের পর এবং ক্ষতিপূরণ প্রদানের পরও সড়কের যে নির্ধারিত সীমানার মধ্যে স্থানীয়রা পুনরায় অস্থায়ী এবং স্থায়ী দোকানপাট গড়ে তুলছেন। তো এটা একটা মানে কি বলবো, হাইড এন্ড সিকের মতো একটা অবস্থা। তো সেখানে কাজ করছে গভর্নমেন্টের তরফ থেকে NHIDCL মিলে এবং সংশ্লিষ্ট মহকুমা শাসকরা বর্তমানে সমস্ত পুরনো নির্মিত রাস্তা এবং নতুন রাস্তা নির্মাণের ক্ষেত্রেও সীমানা নির্ধারণ করছে, যাতে ক্ষতিপূরণ পাওয়ার পর পুনরায় দখল করেছে তাদের চিহ্নিত করা যায়। বিশেষ করে রাজ্য এবং কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের বিশেষ নজরদারি সেখানে আছে অবৈধ দখলমুক্ত করার জন্য এবং প্রক্রিয়াটি দ্রুততর করার জন্য, আমিও বলেছি এবং সেইভাবেও কিন্তু কাজ চলছে। মাননীয় স্পিকার স্যার, আমরা সবাই এই হাউসে যারা আছেন সবাই হাইওয়ে দিয়ে আমরা চলাফেরা করি। আমি খোয়াই প্রায় যাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মাঝে মাঝে ওই রাস্তা যান, আর ওই সাউথের আমাদের ম্যাক্সিমাম নর্থের যারা ওই রাস্তাতে আসা যাওয়া করেন। মানিক ভান্ডার একটা জায়গা যেটা ত্রিমুখী, একটা হইলো কমলপুর আর একটা হইলো এদিকে আগরতলা, আর একটা সব সময় ওই জায়গাতে গাড়ি স্ট্যান্ড থাকে, ওইখানে গাড়ি আর অটো এগুলিতে ওইখানে সবসময় জট লেগে থাকে। এটা দেখেও না দেখার মতন বান করে মনে প্রশাসন সেখানে রয়েছে,
তো এই বিষয়টা তো আমাদের ভালো করে দেখার দরকার আছে। ওই জায়গাটা সবসময় মানে মানিক বান্দারের যে জায়গাটা ওটা খুব আরেকটা আমাদের যে মোহনপুর থেকে যে আগরতলা থেকে মোহনপুর যাওয়ার রাস্তা, লেম্বু ছড়াতে রাস্তার পাশে গাড়ি গ্রেস, এখানে অনেক সময় যানজট লেগে থাকে। আরেকটা ওইখানে বাইক শোরুম আছে, ওটা যেটা ড্রেন করা হয়েছে, ওই ড্রেনটাকে সমান করে উনি এখানে শোরুম খুলে দিয়েছে। ওই রকম ঘটনা হচ্ছে। আর আমরা দৈনন্দিন পত্রিকা থেকে বিভিন্ন জায়গায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যে হাইওয়ের কাছে যে বাড়িগুলিতে গাড়ি ঢুকে যাচ্ছে, আহত নিহতের সংখ্যা তো আমরা প্রায় দেখতে পাই। এরকম সারা ত্রিপুরায় যদি দেখেন সাবরুমে রাস্তার পাশে রেস্টুরেন্টগুলি খুলছে। আপনি গিয়ে দেখবেন যে আমাদের যে বাইপাস রাস্তা বিশালগড়ে যাওয়ার একটু সামনের দিকে গেলে একটা বড় রেস্টুরেন্ট খুলে আছে, পার্মানেন্ট, অস্থায়ী না। ওই রকম ক্ষয়তে অনেক আছে, যে আমার নিজের বিধানসভা কেন্দ্র এরকম আছে। উনি অলরেডি বিল্ডিংটা উনি ভেঙে দিয়েছে, আবার বিল্ডিংটা কনস্ট্রাকশন করেন ওই যে আপনার ড্রেনের সামনে, ড্রেনের সঙ্গে যুক্ত করে দিচ্ছে, আবার দোকান খুলে বসছে। তো এইভাবে যদি আমাদের শক্তভাবে যদি না করি, এখন এটা আমরা পদক্ষেপ না নিই, তাহলে ভবিষ্যতে আরো দখল হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে এটা মানে দখলমুক্ত করার ক্ষেত্রে অনেক বাধা আসতে পারে বলে আমি সন্দেহ করি। তাই আমি অনুরোধ করব, এইগুলি যদি আমরা যে জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ের উপর ডিপেন্ড না করে, যদি আমাদের সাব ডিভিশন, পুলিশ এবং আমাদের মহকুমা শাসক যদি এটা পদক্ষেপ নেয়, তো দ্রুত মানে ওই দখলটা মুক্ত হয়ে যাবে বলে মনে করি। স্থায়ী ও অস্থায়ী মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা এটা তুলেছেন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারি টাকা, যেটা কেন্দ্রীয় সরকারের হোক কিংবা রাজ্য সরকারের হোক, দিস ইজ পাবলিক এক্সচেকার। আমরা যারা ট্যাক্স প্রদান করি, সরকারকে কর দিই, আমাদের কাছে সরকারি টাকার অনেক গুরুত্ব রয়েছে। যখন জমি অধিগ্রহণ করা হয় ন্যাশনাল হাইওয়ে করার জন্য, স্যাটেলাইট পিকচারে আমরা যে ছবিগুলি প্রথম দেখেছিলাম, বিশেষ করে আমি অবগত আছি 18 মোড়া পাহাড়ের পর থেকে বড় মোড়া পাহাড় পর্যন্ত যখন প্রথম অধিগ্রহণ করতে আসেন, ওই টিম আমাকে নিয়েই ঘুরেছিলেন। তখন মাত্র আমি বিধায়ক হয়েছি। এই জায়গাগুলো আমি তখন ওই টিমকে নিয়ে আমি ঘুরেছি, যেটা চাকমাঘাট একটা স্কুল, মেথারাই রিয়াংবাড়ি স্কুল থেকে একদম বড়মুড়া পাহাড় পর্যন্ত আমি নিজে ঘুরেছি এদের সাথে। এবং স্যাটেলাইট পিকচার দেখলে দেখবেন আপনি, যে জায়গাটি যে অ্যালাইনমেন্ট দিয়ে রাস্তাটা তৈরি করার জন্য প্ল্যান করা হয়েছিল, সেখানে কোনো কনস্ট্রাকশন ছিল না। জমি অধিগ্রহণ হয়েছে, টাকা পেয়েছে কিংবা পাওয়ার মতো জায়গায় রয়েছে, প্রসেস কমপ্লিট হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অস্থায়ী পোল্ট্রি ফার্ম করছে, কেউ পোল্ট্রি ফার্মের নাম করে, কেউ বিভিন্ন রকমের বিষয়। সময়টা একটু বাড়িয়ে নিই, কিছু সময়টা বাড়িয়ে নিচ্ছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি পার্মানেন্ট কনস্ট্রাকশন, অস্থায়ী নয়। বাইরে থেকে দেখা যায় 2 তলা 3 তলা দালান, কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় কোনো ফ্লোর ডিভাইড করা নেই। এমন অনেক পাকা কনস্ট্রাকশন হয়েছে, যেখানে দেখানো হচ্ছে পোল্ট্রি ফার্ম কিংবা দেখানো হচ্ছে নানান যেটা জীবন জীবিকার প্রশ্নে এই দালানগুলো করা হয়েছে। কিন্তু আপনি যদি স্যাটেলাইট পিকচারগুলি দেখবেন, তাহলে দেখবেন এখানে কোনো রকম কোনো কনস্ট্রাকশন অধিগ্রহণের সময় ছিল না, তার অনেক পরে করা হয়েছে। 18 মোড়া থেকে বড় মোড়া পর্যন্ত আমি কনসার্ন। তো এই জায়গায় আমি মাননীয় মন্ত্রী দপ্তরে, যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমার অনুরোধ থাকবে যে এই রাস্তার এই যে অধিগ্রহণটা, এবং সেটা যদি বেআইনিভাবে কিছু অর্থ পাওয়ার জন্য যদি এই কনস্ট্রাকশনগুলি নির্মাণ করা হয়েছে, যেটা জমি অধিগ্রহণের সময় স্যাটেলাইটে ছিল না, সেগুলিতে যেন তিনি একটা পদক্ষেপ নেন। ওনার কাছে আমার আন্তরিক অনুরোধ থাকে। যেটা তেলেমুড়া থেকে যে আগরতলা যে চম্পকনগর পর্যন্ত, বীরগুদাস পর্যন্ত যে রাস্তাটা, ওইখানে আগে কোনো কনস্ট্রাকশন ছিল না। যখন আমি জানতে পারছি যে কোনো না কোনো ব্যক্তি ও যে রাস্তা কোন দিকে হাইওয়ে হবে, সে তার ম্যাপটা নিয়ে কালেকশন করে, আমি যতটুকু শুনছি এসডিএম অফিস থেকে কালেকশন করেছেন ওই ব্যক্তি, এবং উনি কনস্ট্রাকশন সেখানে করেছেন।
এবং ওই কনস্ট্রাকশনটা এটা টিকবে না, এটা নকল কনস্ট্রাকশন করে এটা দুতলা বিল্ডিং করে টাকা পাওয়ার জন্য, এটার জন্য একটা তদন্ত করা হোক। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা স্যার প্লিজ, স্যার প্লিজ, হাজারো সুপারি গাছ, নারকেল গাছ এগুলো লাগানো হয়েছে একদিনে। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা কর প্রদান করি। একটা প্লিজ, হ্যাঁ একটু সুযোগ দিন। হ্যাঁ, যেহেতু আমাদের অনারেবল এমএলএ কলিং অ্যাটেনশন নোটিশের মাধ্যমে এনেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমার অম্পিনগর এলাকায় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এবং আধিকারিকরা আছেন এখানে, এখন যে নতুন ন্যাশনাল হাইওয়ে হচ্ছে ওখানে তেলিয়ামুড়া টু অমরপুর, তো উইদাউট নোটিশ প্রায় 20-22 জন মানে কোনো নোটিশ না পেয়ে কিন্তু সেখানে কাজ শুরু হয়ে গেছে। আমরা জানি যে গ্রামের যারা ভিলেজার্স বা গ্রামবাসীরা খুব সহজ সরল মানুষ, তো আমি বারবার যখন কথা বলি ডিপার্টমেন্টের সাথে, তো ওনারা কোনো না কোনো ভাবে কনভিন্স করে নিয়েছেন, ভালো কথা রাজ্যের উন্নতির জন্য, কিন্তু যে উইদাউট যে প্রায়র নোটিফিকেশন সেটা কিভাবে হয়, যেহেতু আধিকারিকরা আছেন এখানে বিষয়টা দেখার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এনএইচ এর ব্যাপার, সেই দিন আমি প্রশ্ন জমা দিয়েছিলাম, আনফরচুনেটলি আমার টাইম আসেনি, তো রাস্তাগুলি খুব সাংঘাতিক অবস্থায় আছে, রিটেইনিং ওয়াল ছাড়া না হলে কমসে কম 50 ফুট মাটি দিলে রাস্তাটা তৈরি করা হয়েছে, তো বৃষ্টির ফলে সেগুলি ভেঙে পড়ে গেছে, একদম নিচে নেমে গেছে। তো নিচে আমি যখন গিয়ে দেখি কোনো রিটেইনিং ওয়াল নেই। ওই যে এখন যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম লেস, প্রায় 21 থেকে 22% লেসে পেয়েছি। এরপরে রাস্তায় পেয়েছে, অসংখ্য ধন্যবাদ সেন্ট্রাল গভর্নমেন্ট তথা আমাদের রাজ্য সরকারের অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু ওই যে মনিটরিং এর ব্যাপারটা নিয়ে খুব সেখানে দরকার, খুব ইম্পর্টেন্ট। এবং আমি যখন যাই ওই যে রাস্তার পাশে যখন ব্রেস ওয়াল গুলি যখন তৈরি করা হয়, সেগুলি পাথর না ভাঙিয়ে একদম গুল্লু গুল্লু পাথর দিয়ে সেখানে তৈরি করা হচ্ছে, এবং যখন আমি ভেতরে খুলে দেখি সব খোলা। তো এমন 2 নম্বরের কাজ বেশি দিন টিকবে না। গত বৃষ্টির সময় প্রায় 3-4টা জায়গাতে ওয়ালগুলি ভেঙে পড়েছে, এবং যে সাব রাস্তাগুলি, ছোট ছোট গ্রামের রাস্তাগুলি যেখানে যুক্ত হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে, মাটি ডালার জন্য সেখানে গ্রামের যে ছোট ছোট রাস্তা সাবরুটগুলি এমন খারাপ হয়ে গেছে, উঠতে খুব অটোগুলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিচে নেমে যাচ্ছে এবং অটোগুলি উঠতে পারছে না। তো সেইগুলি তো লেভেলিং করে সেখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলি করার কথা কিন্তু আমি বারবার বলি, কিন্তু NHIDCL যারা কর্মচারীরা আছেন, ঠিক আছে, করার জন্য বলে দিন। এবং আমি বারবার ফোন করি স্যার, যখন বারবার ফোন করি ওনারা ফোন তুলেন না, কল ব্যাক করেন না, তো সেইভাবে তো হয় না। তো আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ভাই ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, অনেকগুলো কোশ্চেন এখানে হয়েছে, কমলপুর থেকে শুরু করে তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায়। এখানে যেটা তো আগেও আমি বললাম, যদি বেশিরভাগ এই ন্যাশনাল হাইওয়ে করতে গিয়ে আমরা সবাই জানি যে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়েই কিন্তু সেগুলো যায়। এর আগের বার কয়েকবার আমি সেটা বলেছি। তো সেই জায়গায় এবং কম্পোজিশনও দেওয়া হচ্ছে, এবং বেশিরভাগ কিন্তু জনজাতি যারা ওইখানকার জনবসতি আছেন, যারা থাকেন, ওনাদেরই কিন্তু বেশিরভাগ সেই কম্পোজিশনটা পাচ্ছে। এখানে দেখা গেছে যে আরো ডাব্লিউ যেটা রাইট অফ ওয়ে, সেই রাইট অফ ওয়ের ভেতরে যদি আসে তাহলে কিন্তু সেটা অবৈধ, কিন্তু এর বাইরে এরকম নিয়ম নেই কেউ। এরপরে কিন্তু বলছে না যে এত দূর, যা আইন অনুসারে যতটুকু গ্যাপ রেখে দালান তৈরি করবে এরকম ইত্যাদি, সেটা একরকম। যেমন আমরা দেখেছি ন্যাশনাল হাইওয়েতে, আমি আজকে জিজ্ঞেস করছিলাম কত মিটার দূরে, মানে যে আইন অনুসারে এই যে লিকার শপ কত দূরে। তো আমি প্রথমে জানতাম একটু বেশি করে বললো না 500 মিটার থাকতে হবে। তো এটা মানে আমার কাছে যা বললো সেটা বললাম 500 মিটার দূরে করতে হবে। কিন্তু অন্যান্য কেউ যদি দোকান করে বা কিছু বানায় এবং এই যে রাইট অফ ওয়ে তার বাইরে যদি করে, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। এখন সেখানে যদি দেখা যায় কেউ বিল্ডিং বানাচ্ছে এই রাইট অফ ওয়ের মধ্যে, তাহলে সেটা কিন্তু সে ইচ্ছে করে বানায় যাতে সে কম্পোজিশন পায়, কিন্তু কম্পোজিশন সে পাবে না ওখানে।
একবার কম্পোজিশন পাওয়ার পরে ওই জায়গার ভিতর ঢুকে যদি বিল্ডিং বানায় বা অন্য কিছু বানায়, সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে। এখানে ভালো হয়েছে এই বিষয়গুলো আলোচনা হয়েছে, আধিকারিকদের ও গোচরে এসছে। আমি বলবো যে কমল যেটা রঞ্জিত বাবু বলেছেন যে যানজটের যে সমস্যা হয় একটা জায়গায়, ট্রাই জংশন যেটা আমাদের কমলপুরের পাশে মানিক ভান্ডার, তো এগুলো তো বহু পুরনো জায়গা, এগুলো নিয়ে দেখা যেত, আলোচনা করা যেতে পারে সব। আর যেহেতু এখানে আলোচনা হয়েছে, আমি আধিকারিকদের নিয়ে আমি আপনাদের সব বিষয় নোট ডাউন করেছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং দেখি কতটুকু আমরা সমাধান করতে পারি। এই সভা দুপুর 2টা 10 পর্যন্ত মুলতবি রাখা হলো।